যে দেখতে পাচ্ছি একজন মাসল ম্যান রোজ জিমে যাচ্ছে, হঠাৎ করে সে একদিন ট্রেডমিলে হাঁটতে গিয়ে তার হার্ট অ্যাটাক হয়ে গেল। Fitness in Haverstraw as he suffered a heart attack. Luckily for Earl, not only are the সিমটমটা আর্লি পিক করাটা জরুরি, কারণ ইয়াং এজেও আজকাল হচ্ছে বিকজ অফ দিস মডিফিকেশন, জেনেটিক মডিফিকেশন, এক্সট্রিমলি গ্যাজেট ওরিয়েন্টেড হয়ে যাওয়া, ল্যাক অফ আমাদের অ্যাক্টিভিটি, সেডেন্টারি লাইফস্টাইল, টু মাচ অফ মডিফাইড ফুড, যেগুলো ধরো আমরা বাড়িতে আগে খেতাম যেটা ন্যাচারাল রান্না করা খাওয়া, সেখান থেকে প্যাকেট ফুড অনেক বেশি হয়ে যাওয়া। আচ্ছা, হার্ট অ্যাটাকের প্রবণতা কাদের বেশি থাকে, পুরুষদের নাকি মহিলাদের? যাদের ফিমেল প্রি মেনোপজাল তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রবণতা পুরুষদের থেকে কম, পোস্ট মেনোপজাল যখন মেনোপজ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্ট। তো এই চিনি আমাদের হার্টের কি কি ক্ষতি করে? নো প্রোটিন, নো হেলথ বেনিফিট, নাথিং, নো ভিটামিন, নাথিং ইজ দেয়ার। তো এই হার্টকে ইয়াং রাখার জন্য এবং আপনার মতো সুন্দর রাখার জন্য আমরা কি করতে পারি? 30 বছর বয়স থেকে যদি আমার লাইফস্টাইল ঠিকঠাক না হয়, সেটা কিন্তু 40-50-এ গিয়ে তার ধরা দেবেই। সহজ ভাষায় একটু বলে দিন যে হার্ট অ্যাটাকের কি কি আর্লি সিমটমস? কারোর অ্যাকিউট হার্ট অ্যাটাক যদি হয়, সে বুঝতে পারবে যে তার হঠাৎ করে বুকে একটা আননেসেসারি চেস্ট পেন, যেটা আগে কখনো ফিল করেনি, এরকম ব্যথা সে কখনো পায়নি, এবং একটা কিছু চেপে ধরে বসে আছে টাইপের এরকম ফিল দিয়ে স্টার্ট হতে পারে। কোন পেশেন্টকে বুঝবো যে এই পেশেন্টকে পেসমেকার দিতে হবে? পেসমেকারের কাজ আর কিচ্ছু নয়, পেসমেকার হচ্ছে কি একটা আমাদের এক্সট্রা ভাড়া করা ইনভার্টার। তো রোগা হলে আমার হার্ট কি একটু উপকৃত হবে? একদম খুব সহজ ভাষায়, ওবেসিটি কিন্তু একটা নতুন ডিজিজ, যেটা আগে জানা ছিল না। আচ্ছা ডাক্তারবাবু, আমরা এই কথায় কথায় শুনি যে স্টেন্ট বসেছে, স্টেন্ট বসাতে হবে। এই স্টেন্ট ব্যাপারটা কি? 1980 সালের সময়কার ঘটনা থেকে স্টার্ট হলো, যেখানে একজন কার্ডিওলজিস্ট ডাক্তারবাবুকে নিজের হাতের ভেতরে নিজে পাংচার করে নিজে হার্টের ভেতরে ঢুকে ছবি করে প্রমাণ করতে হয়েছিল যে আমরা হাতের থেকে এই পরীক্ষা করা বা কোনো আর্টারির মাধ্যমে ঢুকে আমরা এই পরীক্ষা করতে পারি, যেখানে হার্টের ছবি পাওয়া যেতে পারে। তো এই 250-300 গ্রাম ওজনের এই হার্ট মোস্ট কমনলি কি কি অসুখ দেখা যায়? তো মুভমেন্ট শুড বি লাইক দিস, আর ওখানে হয়ে যাচ্ছে এরকম এরকম, শুধু কাঁপছে এরকম। বায়োলজিক্যাল এজ আর হার্টের বয়স এটা তো এক নয়। দ্য ডেটা সেজ যে 70 বছরের পরে 80% পপুলেশন, 80% অফ পপুলেশন উইল হ্যাভ হাইপারটেনশন। ডায়াবেটিস আর হাইপারটেনশন, এটা কিভাবে হার্টকে ক্ষতি করে? তো এই হাইপারটেনশন এবং ডায়াবেটিস, আমি বলি 3 ভাই একসাথে হাত ধরাধরি করে এসছে। হার্ট হেলথ ভালো রাখার জন্য এই যে হাস্যরস বা এই হাসার গুরুত্ব কতটা? এই যে যখন আমরা খুশি থাকি বা হ্যাপি ফ্যাক্টর যখন আমাদের কাজ করে, তখন সেগুলো কিন্তু আমাদের হার্ট রেটকে ডাউন করা থেকে শুরু করে যে যত আমাদের বডির হোমিওস্ট্যাসিস সেটা মেনটেন করতে কিন্তু হেল্প করে। আর এমনি একজন সুস্থ মানুষের নর্মাল হার্ট রেট কত থাকা উচিত? 60 to 100। হোয়াট ইজ সাইলেন্ট হার্ট অ্যাটাক? মানে বোঝাই যায় না, 3 দিন আগে হয়ে গেছে। সাইলেন্ট হার্ট অ্যাটাক হচ্ছে কি আনফরচুনেট লোকেদের হার্ট অ্যাটাক। এখন শুনছিলাম লিডলেস পেসমেকার। ডবল চেম্বার, এটার দাম প্রায় 16 থেকে 18 লাখ টাকা, আর সিঙ্গেল চেম্বারের দাম হচ্ছে 14 লাখ টাকার কাছাকাছি। আমি তো এই দাম শুনে হার্ট অ্যাটাক হয়ে গেল। Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ইনজেকশন পডকাস্টের আরো একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আর এই পর্বে আমরা কথা বলবো হৃদয় নিয়ে, এবং আমরা এখন সচরাচর শুনতেই পাই যে এর হার্ট অ্যাটাক হয়ে গেল, এবং একজন ফিট মানুষ যাকে দেখে মনেই হয় যে সে সব দিক থেকে সুস্থ, হঠাৎ কি হলো, তুলুপাম বন্ধ হয়ে গেল। এবং হার্ট অ্যাটাক এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট হয়। তো এই হৃদয়কে বুঝতেই, হার্টকে আরো গভীরে বুঝতে আজকে আমাদের সাথে রয়েছেন। আজকে যাকে নিয়ে এসছি না, পেশেন্টরা তাকে দেখে না একটা গান গায়, চেহারা কেয়া দেখতে হো দিল মে উতর কর দেখো না। তো হৃদয়ের ডাক্তার, কার্ডিওলজিস্ট ডক্টর ঋত্বিক ঘোষাল, নমস্কার। বলুন কেমন লাগছে আমাদের শোতে এসে? অনেকদিন ধরে এই শো আমি দেখেছি, স্পেশালি সায়নের তো প্রোগ্রাম আমরা বহু বছর ধরে দেখেছি, এবং সেটা থেকে আমাদের এই যে মনটাকে যে খুশি রাখা বা ভালো রাখা বা সবসময় একটা প্রাণ খোলা হাসি, যে এই কথাটা শুনে হাসলাম, তো সেইটা কিন্তু বিশাল বড় একটা আমাদের লাইফে ম্যাটার করে যায়। তো আমরা হার্টকে গভীরে তো বুঝবোই, কিন্তু তার আগে আপনি শুরুটা যেহেতু হাসি দিয়ে হলো, যে হার্ট হেলথ ভালো রাখার জন্য এই যে হাস্যরস বা এই হাসার গুরুত্ব কতটা? দেখুন, হাস্যরস বলতে যেটা খুব ক্লিয়ারলি বলছি, লোকে লাফিং ক্লাব গিয়ে হা 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 করে হাসলাম, সেটা না, মন থেকে আমরা হাসি, যখন একটা জিনিস থেকে সত্যি আই এনজয়েড দ্যাট, বা আমি বুঝলাম যে খুব আমার আনন্দ লাগছে শুনে বা সত্যি মজা লাগছে, তখন আমাদের সব ব্রেনের ফাংশন সবকিছু কিন্তু নিউরোকেমিক্যাল এবং হরমোনাল ব্যালেন্সের উপরই সবকিছু ডিপেন্ড করে। এবং এই যে যখন আমরা খুশি থাকি বা হ্যাপি ফ্যাক্টর যখন আমাদের কাজ করে, তখন সেগুলো কিন্তু আমাদের হার্ট রেটকে ডাউন করা থেকে শুরু করে যে যত আমাদের বডির
হোমিওস্ট্যাসিস সেটা মেনটেন করতে কিন্তু হেল্প করে। সো এই হাসা বলুন বা খুশি থাকা বা হ্যাপি থাকা, সেটা কিন্তু একটা অ্যাবসলিউটলি বিরাট বড় মিরাকল হিসাবে কাজ করে প্রত্যেকটা মানুষের জন্য। এবং তাতে যে ফ্যাক্টরগুলো আমাদেরকে খুশি করছে বা হাসাচ্ছে বা আমাদেরকে আনন্দ দিচ্ছে, সেটাকে যদি আমরা এমব্রেস করতে পারি, তাহলে কিন্তু এর থেকে ভালো জিনিস আর দ্বিতীয় হয় না। এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু হার্টের ওপর আমরা হার্টের ওষুধ দিই, একটা হার্ট ফেলিওর পেশেন্ট হোক বা হার্ট অ্যাটাক পেশেন্ট হোক, হার্টের গতি কমানোর জন্য একটা বিটা ব্লকার বলে একটা ওষুধ আছে, মেটোপ্রোলল, আমরা সবাই জানি এগুলো খাই হার্টের গতি কমানোর জন্য। তো আপনি ভাবুন, যদি কিছু আমাদের কাছে টেকনিক থাকে যেটা হার্টের গতি আমরা নিজেরাই কমাতে পারছি, তাহলে সেটা কত ভালো হয়। তো সেইগুলো কি করি আমরা? ব্রিদিং এক্সারসাইজ করি, আমরা যোগা করি, প্রাণায়াম করি, তার সাথে এইসব লাফিং ক্লাব এগুলো শুরু হয়েছে। লাফিং ক্লাব কেন? আমি আরো এন্ডরফিনস গুলোকে বেশি সিক্রেট করবো, সেগুলোর দিকে যাওয়া। কিন্তু এটা যদি মানুষ যদি পার্সোনালি যদি নিজে হ্যাপি থাকে, এগুলো কিন্তু বিরাট বড় ব্যালেন্স হিসাবে কাজ করে। সবচেয়ে বড় ডাক্তার আমার পাশেই বসে আছে। একটা ছোট্ট স্টোরি, আমি বিভিন্ন জায়গায় স্টোরি দিয়ে দিয়ে বোঝাই। আমি প্রচুর পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, অনেক বছর ধরে সুগার প্রচন্ড। আমার একটা পেরিফেরাল চেম্বারের একজন পেশেন্ট আছে, উনি আমাকে 10 বছর, আমি যখন এমডি মেডিসিন ছিলাম, প্র্যাকটিস করতাম, তখন থেকে দেখাতেন। আর বহু বছর ধরে বুকে ব্যথা, বুকে ব্যথা, বুকে ব্যথা, অল্প হাঁটতে গেলে ব্যথা হয়, এইগুলো উনি বলতেন। বাট একটা ভদ্রমহিলা যেটা প্লাস পয়েন্ট ছিল, সবসময় এসে একটা প্রাণ খোলা হাসি। ডাক্তারবাবু কোথায় গেলেন ঘুরতে? আমি এখানে গেছিলাম। সারা দুনিয়ার গল্প বলবেন, 10 মিনিট খালি আমাকে ওগুলো শুনতে হবে। তার আনন্দ কোত্থেকে হয়েছে, তার ফ্যামিলি নিয়ে কতটা খুশিও নিয়ে। সুগার পেশেন্ট, খাওয়া দাওয়ার কোনো বালাই নেই, সবকিছু খাবেন, HbA1c কোনোদিন তার 8-এর নিচে নামেনি। আমি যখন কার্ডিওলজিস্ট হলাম, তারপরেও 2 বছর প্র্যাকটিস করছি, ওষুধ চলছে তার বুকে ব্যথা কমানোর জন্য, সে ওষুধ দিয়ে রাখা আছে, 8-10 রকমের ওষুধ খান। বলো এবার তো আপনার একটা চেক করে দেখে নেওয়া উচিত, একটা অ্যাঞ্জিওগ্রাম আমি করে দেখবো, যে আমার মনে হচ্ছে ক্রিটিক্যাল ব্লক থাকবে। এতদিন ধরে আপনি এরকম ব্যথা পাচ্ছেন, আর অল্প হাঁটতে গেলে, সিঁড়ি ভাঙতে গেলে ব্যথা হচ্ছে, তো এই ব্যথা আমার মনে হচ্ছে হার্টের ব্লক থাকার চান্স খুব হাই। যেহেতু বয়স আপনার 65 পার হয়ে গেছে, এত আনকন্ট্রোল সুগার, বিশ্বাস করুন অ্যাঞ্জিওগ্রাফি করলাম, পেশেন্ট হাসতে হাসতে উঠে, কি ভালো আছেন তো? সব ভালো, ফাইন। যখন অ্যাঞ্জিওগ্রাফি করেছি, অ্যাবসলিউটলি নর্মাল অ্যাঞ্জিও। আমি নিজে পুরো কি করে হয়, এত ব্যথা, এত কষ্ট, এত সুগার, প্রেশার, কোলেস্ট্রল, মানে 8-10 রকমের ওষুধ খান। আমার মনে হয় বিকজ অফ ওনার এই যে একটা সবসময় হ্যাপি স্টেট, কোনো কমপ্লেন্টস না, এসে সবসময় হাসি মুখে। প্রচুর পেশেন্ট আছে ন্যাগিং, আমার এখানে ব্যথা, ওই কোমরে ব্যথা, এই ব্যথা, আমার এই জীবনে এই। ওই মহিলার ওখান থেকে আমার সব থেকে বড় লাইফ লেসন, যে যদি হ্যাপি কেউ থাকতে শেখে না, মিরাকল ক্যান হ্যাপেন। এবং ওটা ওনার জন্য কিন্তু মিরাকল। তাই এমনি বলে না, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। আমরাও সেটাই চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, যে দেহের যে জটিল জটিল বিষয়গুলোকে একটু লাইট হার্টেড ভাবে সহজে আপনাদেরকে বোঝানোর জন্য। আর বললাম যে হাসিটা যাতে সুন্দর দেখতে লাগে, তার ডাক্তারবাবু কিন্তু ফোকলাটা তো লোকে হাসি, ভালো হাসি। আচ্ছা, এইবার আসি আমাদের বয়স, অর্থাৎ বায়োলজিক্যাল এজ আর হার্টের বয়স, এটা তো এক নয়। এক নয়, সেটা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম। কারণ খুব সিম্পল বোঝার চেষ্টা করি একটা ছোট কথা থেকে, সেটা হচ্ছে হার্টের, আমরা যখন থেকে জন্মালাম, আমাদের সিস্টেম ভগবান একটা বানিয়ে দিয়েছেন। সেই সিস্টেম যেরকম গাড়ি চলছে, একটা নতুন শোরুম থেকে গাড়ি নিয়ে আসলাম, সেই গাড়িটার ওয়্যার অ্যান্ড টিয়ার হতে থাকবে দিনকে দিন, যত যাবে 5 বছর পর তারও ব্রেক আবার চেঞ্জ করতে হলো, অয়েল চেঞ্জ করতে হলো, এই চেঞ্জ। আমাদের বডিরও কিন্তু এটা একটা মেশিন, একটা রিফাইন্ড মেশিন। এত বড় মেশিন একমাত্র ভগবান বানিয়েছেন, যে এই মেশিনের সামান্য এদিক থেকে ওদিক হলে জিনিসপত্র উল্টো পাল্টা। আমাদের আবার এমন একটা মেশিন যেটা মায়ের পেট থেকে শুরু হয়েছে, 5 থেকে 6 সপ্তাহ ফিটাসে যখন বয়স 5 থেকে, তখন থেকে সেই মেশিন কাজ করা শুরু করেছে। মেশিনের এদিক থেকে ওদিক যদি সামান্য কোনো ডিফেক্ট হয়, পেশেন্ট কিন্তু জন্মগতভাবে হার্টের ডিফেক্ট নিয়ে জন্মাচ্ছে। এরকম প্রচুর ঘটনা, প্রচুর হাজার হাজার ঘটনা আছে। এবং তাদের ক্ষেত্রে কতটা বড়, মানে তারা কি অ্যাগনির মধ্যে আছে তাদের বাবা মারা, সেটা আমরা তাদের বাবা মাদেরকে বুঝতে পারি। এবং আপনারা যখন যারা আমরা সুস্থভাবে দাঁড়িয়ে আছি, গ্রেটফুল থাকা উচিত যে আমি আমার সব অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার সবকিছু মানে কলকবজে নিয়ে আমরা ঠিকঠাক মতো করে আছি। এটা কিন্তু বিরাট বড় ব্লেসিং আমি মনে করি। কারণ হচ্ছে এই হার্টের যে যখন মেশিনটা স্টার্ট হলো কাজ করা, যেরকম গাড়ি কাজ করছে, সেরকম আমার হার্টটাও কাজ করছে। সেই হার্টটা কাজ করতে করতে তার ওয়ারেন্টিয়ার হবে। 20 বছরের পর থেকে আমাদের হার্টের, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা নিউট্রিশনের উপর বেঁচে থাকে। প্রত্যেকটা সেলের নিউট্রিশন দরকার। নিউট্রিশনটা সাপ্লাই কে করে? আর্টারি থেকে আমরা সেই সাপ্লাইটা পাই নিউট্রিশনের। আর ভেন সেখান থেকে যা উল্টোপাল্টা জিনিস সেগুলোকে ড্রেন করে নিয়ে আবার সেটাকে বার করে দিচ্ছে কিডনির মাধ্যমে, সেগুলো ক্লিয়ার হয়ে আবার হার্টে আসছে। আমাদের সার্কুলেশন এভাবেই চলছে। এই সার্কুলেশনটা প্রত্যেকটা আর্টারির উপর ডিপেন্ডেন্ট। হার্ট ইজ আ পাম্প, যেরকম বলছিলেন পাম্প বন্ধ হয়ে গেছে, তো হার্টের পাম্পের কাজ হচ্ছে এই আর্টারিয়াল সার্কুলেশনটাকে ঠিকঠাক রাখা। খুব সিম্পল বাংলা ভাষায় বুঝতে গেলে এটা হচ্ছে হার্টের কাজ। ওরা একটা
মডিফাইড এমন একটা যন্ত্র যেটা পুরো পাম্প করে বডিকে পুরো চালিয়ে রাখছে। আমাদের এটা হচ্ছে আমাদের কগনিটিভ ফ্যাক্টর, যেটা মাথার কগনিটিভ ফ্যাক্টর ছাড়া কি চলে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটার ভ্যালু রয়েছে, সেরকম হার্টও একটা ভ্যালুয়েবল একটা অঙ্গ প্রত্যঙ্গ, যেটা ছাড়া প্রত্যেকটা অঙ্গ, আমি কোনো কিছুকেই ছোট করার কোনো জায়গা নেই। দাঁতে যার ব্যথা হবে সে জীবনে টের পাবে যে না আমার ওই এটা ছাড়া মনে হয় আর জীবনে আমার খারাপ কিছু হতে পারে না। যার অ্যাপেন্ডিক্স সে জানে যে এটা ছাড়া খারাপ কিছু হতে পারে না। যার স্কিনের কোনো মারাত্মক ডিজিজ সে জানে যে স্কিনের ভ্যালু কি। তাহলে কোনো কিছু অর্গান কোথাও কখনো কাউকে ছোট করার কোনো জায়গা নেই। কিন্তু হার্টেরও ওই রকম সেম জিনিস, আর্টারিটা যখন কাজ করছে 20 বছরের পর থেকে আর্টারিয়ালের রিমডেলিং স্টার্ট হয়। রিমডেলিং মানেটা কি, সেটা হচ্ছে তার একটা এজিং ফ্যাক্টর। এবং এটা বিশ্বাস করো, দ্য ডেটা সেজ যে 70 বছরের পরে 80% পপুলেশন, 80% দ্য পপুলেশন উইল হ্যাভ হাইপারটেনশন। মানে প্রেশার হবে, দ্যাট ইজ নর্মাল ন্যাচারাল ফেনোমেনা। কারণ তোমার আর্টারি যখন প্রথম যে আর্টারিটা ব্লাড সার্কুলেট করছে, সেটা স্ট্রাকচারটা খুব একটা সফট মেলিয়েবল রাবার লাইক স্ট্রাকচার। সে রাবারটা এরকম কন্ট্রাক্ট করছে, এক্সপ্যান্ড করছে, কন্ট্রাক্ট করছে, যেরকম হার্ট পাম্প করছে, কন্ট্রাক্ট করছে, এক্সপ্যান্ড করছে, সেরকম আর্টারিটাও কিন্তু কন্ট্রাক্টাইল। সেটা ফাংশনটাই ওরকম। যত টাইম যাবে, যত ওয়ারেন্টিয়ার হতে থাকবে, তারপরে আমাদের যে হ্যাবিটস, হয়তো তুমি জিজ্ঞেস করবে, আমি হয়তো পরে বলবো যে এই জিনিসগুলোর জন্য এই ঘটনাটা আরো প্রগ্রেসিভলি হচ্ছে, সেটার জন্য ওই আর্টারিটা আস্তে আস্তে থিক হতে স্টার্ট করছে, মানে শক্ত হচ্ছে। যখন 70 বছর পার হয়ে যাচ্ছে, 60 পার হয়ে যাচ্ছে, তখন ওই থিকনেসটা বাড়তে বাড়তে কিন্তু একটা দড়ির মতো, ইটস লাইক আ স্টিফ একটা জিনিসের তৈরি হয়ে যাচ্ছে। তো সেই স্টিফ জিনিসটা যতটা অল্প বয়সে এই কন্ট্রাকশনগুলো করছিল, বেশি বয়সে তো আর সেই জিনিসটা অনেকটা লিমিটেড হয়ে গেল। এবং এর ওপরে হার্টকে পাম্প করে প্রেশার দিয়ে কাজটা করতে হচ্ছে। আমাদের প্রেশারটা তখন ওই কারণের জন্য আসছে। এবার কারো কারো ক্ষেত্রে জেনেটিক প্রিডিসপোজিশন আছে, কারো কারো ক্ষেত্রে বিভিন্ন ডিজিজ প্রগ্রেস হচ্ছে, সেই প্রগ্রেসের জন্য কারো কারো এই ওয়ারেন্টিয়ারটা খুব আর্লি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে অনেক লেট হচ্ছে। কেউ 80 বছর বয়সে গিয়ে হাইপারটেনসিভ হচ্ছে, তো কেউ 50 বছর হচ্ছে। কারো ফ্যামিলি ফ্যাক্টর রয়েছে, জেনেটিক ফ্যাক্টর রয়েছে, সেই কারণের জন্য চেঞ্জ হচ্ছে। তো এই বায়োলজিক্যাল এজটা কারো বয়স 80 হতে পারে, বাট সে এত সুন্দর নিজেকে মেনটেন করে, হেসে হেসে খেলে, মানে এরকম ভালো আছে, ওয়ার্কআউট করে তার হার্টটা মনে হবে যেন 30 বছরের একটা ছেলের মতো। আবার কেউ দেখা গেল 50 বছর বয়সে এমন করেছে, দিন রাত খালি গুন্ডাগার্দি করে, ঝামেলা করে, স্মোকিং করে। আমি রোজ বিরিয়ানি খারাপ বলছি না, বিরিয়ানি আমার খুব পছন্দের খাবার, বিরিয়ানি খাওয়া উল্টো পাল্টা একদম মানে বলা যাবে না সেক্ষেত্রে। কিন্তু সে এই জিনিসটাকে এতটা নেগলেক্ট করলো যে তার 50 বছর বয়সে মনে হচ্ছে 90 ইয়ার্স এর মতো তোমার হার্টের কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। সো তাহলে বায়োলজিক ফ্যাক্টর যেটা হলো আমাদের এজ, সেটা কখনো হার্ট হেলথের সাথে সবসময় ডিটারমাইন করে না। আমি প্রচুর ভিডিও মাঝে মাঝে চোখে আসে, 73-75 বছর বয়সের লোকেরা ডিপস দিচ্ছে, ইয়েতে গিয়ে ক্যালিস্থেনিক এক্সারসাইজ করছে। আমেজড হবে। আমাদের এখানে তুমি একটা লোককে বলে দেখো যে 30-এর পরেই ডন দাও, বলে কি ডন, যে কি 75 বছর বয়সে আমি ডন কি দেবো, এখন আমি চুপচাপ শুয়ে থাকা আমার কাজ। কি বললেন বুঝতে পারলেন ডাক্তারবাবু? যে আপনি ধরুন 1 বছর বয়সে আপনার বাড়িতে একটা পাম্প ছিল বা একটা মেশিন ছিল, সেটাকে চালিয়ে দিয়েছেন, 70 বছর অবধি সেই মেশিনটা চলছে। ভাবতে পারেন ধোঁয়া উঠে আগুন জ্বলে বাড়ি পুড়ে যাবে, কিন্তু দেখুন হিউম্যান বডি কি অসাধারণ এই শরীর, মানে ভাবাই যায় না। এই ছোট্ট মায়ের পেট থেকে যেটা শুরু হয়েছিল, সেটা আপনি যতদিন না ওই ঢুকছেন ওই মানে মাইক্রো ওভেনে, ততদিন পর্যন্ত টুকুস 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 করে চলবে। তো এই হার্টকে ইয়াং রাখার জন্য এবং আপনার মতো সুন্দর রাখার জন্য আমরা কি করতে পারি? সিম্পল জিনিস, আমি একটা জিনিস, কখনো কোনো কিছু ওভার প্রিচ করাটা বন্ধ করতে হবে আমাদের, যে না এটা একদম খাবো না, এটা রেস্ট্রিক্টেড, না জোর করে নয়, ওটা আমার মেন্টালি আমার হ্যাড হয়ে যাবে। তোমার জীবনে একদম সেদ্ধ ভাত। আমার এক পেশেন্ট আছে, অ্যাঞ্জিওপ্লাস্টি করেছিল, সত্যি তার 4টে স্টেন্ট লাগিয়েছিলাম 3 বছর আগে। পেশেন্ট শুধু সেদ্ধ ভাত খেয়ে গেছে 3 বছর। মানে কি করেছো বাবা? আমি তো শুনে আমারই চোখে জল চলে আসছে, যে এটা এরকমটা করলে কি করে। কিন্তু সত্যি তার কিন্তু অ্যাঞ্জিওগ্রাম, আমি পরে বুকে ব্যথা হচ্ছিল বলছিল, করে দেখলাম একদম অ্যাবসলিউটলি নর্মাল স্টেন্টস রয়েছে, মানে সেগুলো একদম খুব ভালো কাজ করছে। কিন্তু সবার পক্ষে এটা সম্ভব নয়। আমার মনে হয় প্রত্যেকটা জিনিসপত্র একটা ব্যালেন্সড ওয়েতে করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেরকম খুব সিম্পল একটা লাইফস্টাইল বলছি, আমাদের পক্ষে অনেকের করা ইম্পসিবল হয়ে যায়। তো যেরকমটা আমি মনে করি, কেউ যদি হার্ট হেলথ বলো বা ইন জেনারেল হেলথ ঠিক রাখার জন্য যদি কয়েকটা জিনিসপত্র ফলো করতে পারে, তার টাইম পারমিট করে বা সবকিছু পারমিট করে, তাহলে কিন্তু সে অনেক সুস্থ ওভারঅল থাকতে পারে। সেটা শুধু হার্ট হেলথের জন্য না, মাইন্ড হেলথ, হার্ট হেলথ, বডি হেলথ, কিডনি হেলথ, সব হেলথ তার মেনটেন হবে। সেটা কি, সকালবেলা যদি একটু আর্লি মর্নিং কেউ ওঠে, আর্লি মর্নিং কিন্তু আমি বলছি না যে একদম ভোর 4টায় উঠে একদম অক্ষয় কুমারের মতো শুরু করো, আমি সেরকম পসিবল না। বি লজিক্যাল, বি মানে রিয়েলিস্টিক।
আমি 6টায় উঠলাম, 6:30 7টায় উঠলাম, 7:30তে উঠলাম। আমার যদি লেট নাইট কাজ থাকে রাত 12টা 1টা, আমি সেটাকে ডিনাই করতে পারি না। ইটস মাই জব, তোমাকে করতে হবে। আমি 9টার সময় সবার সেই লাক্সারি নেই যে রাত 9টাতেই শুয়ে পড়বো এবং ভোর 4টেতে উঠবো, উঠে আমার লাইফস্টাইল করবো। সবার সেই লাক্সারি নেই। তো যার একটা সময় ঘুম হচ্ছে সে একটা গুড নাইট স্লিপ পাক, 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ভালো করে সলিড, মানে একটা সাউন্ড স্লিপ যাকে বলা হয়, সেটা একটা ডিজার্ভ করে। এবং সেটা যদি পায়, তারপর সকালবেলা উঠে যদি একটু লাইট এক্সারসাইজ 15 থেকে 20 মিনিটস হলেও যথেষ্ট। সপ্তাহে 5 দিন, 7 দিন দরকার নেই, 2 দিন সে দরকার ব্রেক নিতে পারলো, কিছু না হোক হাঁটো। আমি মনে করি কারোর যদি টাইমের লাক্সারি থাকে, বেস্ট এক্সারসাইজ হচ্ছে হাঁটা, যেখানে নো রিস্ক অফ ইনজুরি, নাথিং, বডির স্টেডি স্টেট মেনটেন করে, হার্ট রেট কখনো 150 উঠে যায় না বা হার্ট রেট ডাউনও থাকে না, বডির ফুয়েল যেটা থাকে সেটা সে ফ্যাট থেকে বার্ন করায়। তো অনেক মাল্টিপল বেনিফিশিয়াল ফ্যাক্টর হাঁটার উপরে কিন্তু পাওয়া, স্টাডিজ করে দেখা গেছে দৌড়ের থেকে হাঁটা অনেক বেশি লং টার্ম, মানে তোমার ওয়েট রিডাকশনে হেল্প করে। ঠিক আছে, যদি স্টেডি স্টেট কেউ হাঁটে, এমন নয় যে দাঁড়িয়ে গেলাম, গল্প করলাম, দুটো আবার সিঁড়ি রাখলাম, আবার তারপর এরকম নয়। মানে আমি হাঁটাকে হাঁটার মতো করেই নেব। সকালবেলা উঠলাম, হাঁটলাম, যদি হাঁটা দেখো একটা কম ক্যালোরি বার্ন করে, স্টেডি স্টেট এক্সারসাইজ, তো সেটা একটু বেশি টাইম ডিউরেশন ডিজার্ভ করে। কিন্তু কেউ যদি সিঁড়ি ভাঙলো বা জাম্পিং জ্যাক করলো বা কিছু একটা পুশ আপস করলো বা বডি ওয়েট এক্সারসাইজেস, দ্যাট ইজ অলসো সাফিসিয়েন্ট, প্রত্যেকে করতে পারে, এভরিওয়ান শুড ডু ইট। বডি ওয়েট মেনটেন করে হোল্ড করা, প্ল্যাঙ্ক যেগুলো আমরা করি, অনেক কিছু আছে। এখন আমাকে বলার কোনো দরকার নেই, এটা তুমি ইন্টারনেটে যাও, বডি ওয়েট এক্সারসাইজেস দেখো, ইউ স্টার্ট উইথ দ্য বেসিক বিগিনার্স এক্সারসাইজ, ইউ গ্র্যাজুয়ালি প্রগ্রেস। কখনো একদিনে গিয়ে জিমে গেলাম, প্রথম দিনে একদম 15 কিলো ডাম্বেল নিয়ে করে, পরের দিন তারপর হাত না তুলে 7 দিন বন্ধ, আর জিম হলোই না জীবনে। এইসব করা কিন্তু স্টেডি স্টেট স্লো প্রগ্রেসিভ জিনিস যদি করা যায়, খুব ভালো একটা বেনিফিট দেয়, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আর্লি ব্রেকফাস্ট, সকালের যে ব্রেকফাস্ট সেটা একটু ভালো করে উইথ প্রপার কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাট সবগুলো ব্যালেন্সড মিল, সেরকম একটা কেউ খেলো। দুপুরবেলা একটা মডারেট লাঞ্চ করলো। আর যদি পারে কেউ জীবনে খুব ভালো করে ইভিনিং এর ডিনারটাকে খুব তাড়াতাড়ি করে তার 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে ঘুমোতে পারে, এবং একটু একদম কন্টিনিউয়াস 3-4 ঘন্টা বসে না থাকা কাজ করে, একটু মোবাইল হয়, একটু সবসময় উঠলাম, একটু হাঁটলাম, একটু করে আসলাম, তাহলে কিন্তু হার্ট হেলথ, ইন জেনারেল হেলথ মেনটেন করা অনেক ইজিয়ার। তাহলে কি হলো, রাতে একটা গুড নাইট স্লিপ, দ্যাট ইজ মানে ইররিপ্লেসেবল। কেউ ওটাকে রিপ্লেস করে, কারণ যত স্ট্রেস, যত ডিজিজ, তার একটা বড় চাঙ্ক আসে হচ্ছে গিয়ে ঘুমের অভাবের জন্য, ল্যাক অফ স্লিপ বা ল্যাক অফ প্রপার স্লিপ, যেটা মাঝখানে আছে ভেঙে ভেঙে উঠছে। আমাদের বাবাদের প্রস্টেটের প্রবলেমের জন্য রাতেবেলা 5 বার উঠতে হয়, খুব অ্যানোয়িং এটা, প্রচন্ড, মানে যারা হয় তারা জানে, দে বিকাম ইরিটেটেড, দে বিকাম ভেরি লেথার্জিক ডিউরিং দ্য ডে, সেটা যারা উঠে তারা জানে। তুমি সেই ব্যালেন্স, সার্কাডিয়ান রিদম পুরো চেঞ্জ হয়ে যায়। লাস্ট 3-4 ইয়ার্স ধরে আমি ফাস্টিং এর খুব বড় মানে প্রিচ করি, কারণটা কি আমার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে। আমি অনেক লেট নাইট, আমাকে বাধ্য, সকালবেলা আমি চলে যাচ্ছি আমার কাজে, রাতে ফিরছি অনেক রাত করে, বাড়ির সাথে আমার টাইম কোথায়, আমি বাড়ির সাথে খাবো কখন, আমার যে একটা ফ্যামিলির সাথে একটা মিল, সেটা আমার ডিনার, আই ক্যানট স্কিপ ডিনার। আমি রাত 10টার সময় আমি আজকে না, আর আমি ভাত খাবো না, ইম্পসিবল, আমি করতে পারি না সেটা, কারণ তাহলে আমাকে ফ্যামিলিকেও তো আমাকে একটা ফ্যাক্টর আমাকে প্লে করতে হবে না। আমি তাদের সাথে কখনোই না বসলাম, তাহলে কি করে আমার লাইফের ভ্যালু কি থাকলো, কিছুই থাকলো না। সো আমি কি করি, আমি লেট নাইট ডিনার আমাকে করতেই হয়, আমি খাই। কিছু কিছু দিন আমি এক্সারসাইজ করি, সেই দিন আমি এক্সারসাইজ করলে সকালে আমি ব্রেকফাস্ট খাই, এবং টাইম টু টাইম আর্লি করে রাতের বেলা চেষ্টা করি যতটা কম খাওয়ার। আর যদি আমি এক্সারসাইজ না করতে পারি, আমি একদম প্রলং ফাস্টিং প্রেফার করি, আমি 24 ঘন্টার মতো না খেয়ে থাকি। সেটা যারা আমাকে জানে এত বছর ধরে, তারা জানে যে আমি খাই না, শুধু ব্ল্যাক কফি খেয়ে থাকি, বা জল বা ব্ল্যাক কফি। এটা কারণ কি, এটা আমার দুটো জিনিসে, সবাই ওজন কমানোর জন্য কমছে, নাম্বার 1, ওজন তো কমবে, ডেফিনেটলি কমবে, কারণ তুমি ক্যালোরি রেস্ট্রিক্ট করছো। তার সাথে অনেকগুলো পাবলিশড, মানে লোকে নোবেল পেয়েছে যে কারণের জন্য, সেই জিনিসটাকে আমি ইগনোরেন্ট হয়ে ডিনাই তো করতে পারি না। লোকজন 2016 সালে নোবেল পেয়েছে অটোফ্যাজির উপর। অটোফ্যাজি হচ্ছে সেলফ ইটিং অ্যাক্টিভিটি, যেটা আমাদের বডির উল্টোপাল্টা সেল বলো বা নর্মাল সেলকেও যেটা উল্টোপাল্টা কাজ করছে, সেগুলোকে খেয়ে ফেলতে পারে, অ্যান্ড দ্যাট অ্যাক্টিভেট আফটার 16 to 18 আওয়ার, নট বিফোর দ্যাট। 12 ঘন্টা না খেয়ে তারপর ফাস্টিং, ওটা কিন্তু ফাস্টিং হয় না, ওটা ক্যালোরি রেস্ট্রিক্টেড টাইম ডিপেন্ডেন্ট ইটিং হয়, বাট ফাস্টিং বলা যায় না। ফাস্টিং, এবং 18 ঘন্টার পর থেকে গ্রোথ হরমোন সার্জ স্টার্ট হয়, ইনসুলিন সিক্রেশন কমে, সো মাল্টিপল মেটাবলিক বেনিফিট 18 ঘন্টার পর থেকেই পাওয়া যায়। জার্মানিতে সেন্টার আছে যেখানে 7 দিনের ফাস্টিং করা হয়, 3 দিন 7 দিন ফাস্টিং সেন্টার আছে হ্যামবার্গে। তো মানে এগুলো খুব ইন্টারেস্টিং, মজাদার, নিজে ট্রাই করে দেখে তুমি হয়তো ফাস্টিং করার পর তোমার কখনো এনার্জি লস হবে না, তুমি আরো শার্পার ফিল করবে। আমি নিজে লক্ষ্য করি, আমি 26 আওয়ার্স করেছি হাইয়েস্ট, হ্যাঁ আমি 36 আওয়ার্স করেছি। তুমি একটা জিনিস হয়েছে, সবার জন্য সব সমান নয়, কারোর গ্যাস্ট্রাইটিস আছে, বুকে ব্যথা করে, অল্প খেলেই জ্বালা করে গ্যাস,
তুমি বাবা ফাস্টিং করতে যেও না। আমি হ্যামবুর্গে গিয়ে হ্যামবার্গার খেতে পারি, কিন্তু আমি ফাস্টিং করে পারবো না ভাই, ক্ষমা করবেন আমাকে। Absolutely, আমি তোমার সেম পেজে, কারণ আমি যখন ঘুরতে যাবো আমি ফাস্টিং ওখানে করার জন্য না, না, ওটা আমি নয়। ওখানকার লোকাল বাড়িতে বলছি, বাড়িতে করো। হ্যাঁ। তুমি ডেইলি জিনিস, আমি সকালবেলা নিন্দা করছি না, আমার ওয়াইফ যখন কফি খাবে তার 1 চামচ চিনি দরকার, আমি ওটাকে প্রচন্ড হেট করি। কি দরকার তোমার, মুখের টেস্টটা কেমন করে যে আমার চিনির দরকারই নেই। আমি ব্ল্যাক কফি খাবো, আমার যদি কফি খেতে হয় আমি ব্ল্যাক খাবো, আমার মুখের টেস্টটা তো সেখানেই ফিক্স হয়ে যাবে। তো রেগুলার আমি 1 টিস্পুন অফ চিনি আমার কি বেনিফিট দিচ্ছে? আমার কথা হচ্ছে আমি যেটা রেগুলার অ্যাক্টিভিটি করছি সেটাকে আমি একটু স্ট্রিক্টার করে নিলাম। আর আমার যদি মনে হয় আমি ওই গিয়ে গোলাপ জামুন খাবো, আমি গিয়ে একটা দোকানে একটা লাড্ডু খাবো, দ্যাট ইজ নো হার্ম ইন ইট। তুমি সেটা মানে অ্যাফোর্ড করতেই পারো, কারণ আমি একটা ভালো কোয়ালিটি যে জিনিসটা খেতে ইচ্ছে করছে, টেস্টি জিনিস আমি খাবো, তুমি সেটা ডিজার্ভ করো, তুমি খাও। আরে হবে নাকি জিলিপি দিয়ে রাবড়ি হবে নাকি? না না না, আরো ভালো ভালো খাবার, হেলদি হেলদি খাবার। আমি হেলদি খাবার দিচ্ছি, আমি দিচ্ছি একদম। হ্যাঁ, ডাক্তারবাবু ফাস্টিং করেন, কিন্তু ফাস্টিং এর পরে তো ইচ্ছেই করে যে একটু ভালো মন্দ খাই। তো একদম ওই বললাম, আমরা বাইরের খাবারের বিপক্ষে। বাড়িতে যেগুলো আপনারা বাইরে দেখেন, এখন ইউটিউবে রেসিপি অ্যাভেলেবেল, সেগুলো বাড়িতেই রান্না করে খান, এবং সেখানে আপনি আপনার তেল বা এই সমস্ত কিছু নিজের মতন করে দিয়ে নিতে পারবেন, মশলাপাতি। তো সেই ডাক্তারবাবুর জন্য রয়েছে শালিমারের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পার, যার মধ্যে রান্নাঘরের সমস্ত সামগ্রী রয়েছে, এবং তার সাথে রয়েছে শালিমারের আইকনিক নারকেল তেল। তো থ্যাংক ইউ। একদম বসুন। হ্যাঁ, থ্যাঙ্কস টু আওয়ার গিফট পার্টনার শালিমার। আর আপনি চিনির কথা বললেন, চিনি নিয়ে এখন প্রচুর কথা হচ্ছে, যে চিনিকে বলা হচ্ছে ইটস দ্য নিউ সিগারেট, নিউ অ্যালকোহল, এরকমই হার্মফুল এবং স্লো পয়জন, যেটা আমরা নিজে ডেইলি লাইফে আমরা অ্যাড করছি। তো এই চিনি আমাদের হার্টের কি কি ক্ষতি করে? চিনি আলাদা করে পার্সে কথাটা মাথা থেকে খুব বেশি ঢোকালে এটা আমাদের খুব অসুবিধা হবে। চিনির ব্যাপারটা প্রবলেম হচ্ছে, যে কোনো জিনিসপত্র যখন সিম্পল ওয়েতে আমরা খুব কুইকলি কিছু ইনজেস্ট করি না, তার মধ্যে চিনিটা দিয়ে করলে সেটা টেস্টি হয়। আমাদের ব্রেন সবসময় বোঝে চিনিটা ভালো, টেস্ট লাগে খেতে, সবসময় সেটা চায়। কেউ কখনো তেতো জিনিসকে সবসময় ব্রেন প্রেফার করে না যে আমি এটা খাবো, কিন্তু ব্রেন চিনিকে এটা একটা বলা হয়, এটা মানে আমাদের মানে ফিল গুড ফ্যাক্টর নিয়ে আসে। যেরকম চকলেট ফিল গুড ফ্যাক্টর, তুমি হাসলে তোমার ফিল গুড, মিষ্টি খেলাম, চিনি সেই জিনিসটা হচ্ছে কি আমাদের বডিকে ক্রেভিং দেয়, মানে মাথাকে আমাকে বলছে এটা তোমার ফুয়েল, এটা করলে খুব সিম্পল আমি জিনিসটা পেয়ে যাবো মাথায়। যেমন পরীক্ষার আগে আমরা খুব চকলেট খাই, কারণ মাথায় আমার ফাংশন খুব ভালো হয়। কিন্তু এই যে চিনিটা, এটার প্রবলেম কি হয় সেটা হচ্ছে খুব অল্প অ্যামাউন্টে আমার বডির যা ক্যালোরি সারাদিনে দরকার, সেটা তো একটা ক্যালকুলেটেড হিসেব থাকে, যে একটা মানুষের সারাদিন বেজাল মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য এতটা এনার্জি তার মিনিমাম দরকার, ঠিক আছে, এইটুকু কিলো ক্যালোরি তার খাওয়া দরকার। এবার মোস্টলি ইনঅ্যাক্টিভ লোকজন আমরা, মোস্টলি আমাদের ফুড যতটা কার্বোহাইড্রেট রিচ, তার মধ্যে যদি চিনি ছোট্ট 1 চামচ যদি অ্যাড করো, তোমাকে একটা সিম্পল ছোট হিসেব বলি, সেটা হচ্ছে তুমি একটা টক দই খাচ্ছ, টক দইয়ের মধ্যে কত ক্যালোরি আছে পেছনটা তুলে কখনো দেখবে যে তার মধ্যে 73 কিলো ক্যালোরি আছে, তার মধ্যে 4 গ্রাম প্রোটিন আছে, এত গ্রাম ফ্যাট আছে, এই আছে। একটা চিনি 1 চামচ চিনি কখনো ক্যালকুলেট করে দেখবে 150 কিলো ক্যালোরি আছে, 150 কিলো ক্যালোরি, নো প্রোটিন, নো হেলথ বেনিফিট, নাথিং, নো ভিটামিন, নাথিং ইজ দেয়ার। একটা দইয়ের মধ্যে সে প্রোবায়োটিক ছিল, ডিমের মধ্যে ছোট্ট একটা ডিম খেলাম সকালবেলা, 70 কিলো ক্যালোরি, হিউজ, 6 গ্রাম প্রোটিন, গুড ফ্যাট, যেগুলো ব্রেনের জন্য দরকার, বডির জন্য দরকার, অসাধারণ বেনিফিশিয়াল সব জিনিসপত্র আমি একটা ডিম থেকে পেলাম। চিনিটা এইটুকু ছোট্ট অ্যামাউন্ট, এবং পেটটা ভর্তিও হলো। চিনি খেলা কি বলে, আমার ডিম খেলাম বা কিছু একটা স্যালাড খেলাম, তার সাথে কিছু খাচ্ছি প্রোটিন, সয়াবিন হয়ে যায়, আমার শরীরটা মানে বুঝলো যে না আমার খিদেটাও তাতে কমছে, পেটটা ভর্তি হচ্ছে। 1 চামচ চিনি তোমার সেটা 3টের সমান গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে চিনিকে আমি ওভারঅল খারাপ, আচ্ছা যে লোকটা অ্যাথলিট, মানে যে ম্যারাথন দৌড়ায়, সে চিনি খাচ্ছে, তার বডি ওটাকে ইউটিলাইজ করবে অ্যাজ আ ফুয়েল, কার্বোহাইড্রেট হিসেবে ইউটিলাইজ করবে। তুমি আমি পারবো না, আমাকে বুঝতে হবে আমার লিমিটেশনস কোথায়। হ্যাঁ, আমি যদি বিশাল একদম দৌড়ে 600 কিলো ক্যালোরি বার্ন করেছি সকাল, তারপর তুমি চিনি খাও না, তোমার তো কোনো খুব একটা বেশি ক্ষতি কিছু হবে না। চিনিকে ওরকম মানে স্লো পয়জন কেন বলছি, কারণ আমার দরকার নেই অতটা ক্যালোরি। আমি যখন চাইছি যে আমি 1800 ক্যালোরির মধ্যে ব্যালেন্স করতে চাইছি, তখন আমাকে তো প্রপার খাবার খেতে, ভাত খাবো, আমি সবজি খাবো, আমি ডাল খাবো, মাছ খাবো, সব মিলে তো আমাকে 1800-র মধ্যে রাখতে হবে। আমি যদি 3 চামচ চিনি দিয়ে 600 ভর্তি করে নিই, তাহলে আমি কি করে ব্যালেন্স করতে পারবো? আমার তো সেই 3,500 ক্যালোরি চলে যাবে। মাইকেল ফেলপস 5000 কিলো ক্যালোরি ডায়েট কনজিউম করে, 5000, 5000, বা যারা বডি বিল্ডার তারা 5-6 কিলো ক্যালোরি দিনে তাদের আপটেক থাকে। এবার মজার ব্যাপার হচ্ছে যে 5000 ক্যালোরি ঝরানোর যদি রুটিনটা কাউকে দেয়া না হয়, এক্স্যাক্টলি, দ্যাট ইজ ইম্পসিবল। আমাকে ওটা বুঝতে হবে আমার লিমিটেশনসটা কোথায়। চিনিকে কখন আমি চিনি বদমাস
নয়, চিনি হচ্ছে ব্যাপার কার জন্য সুটেবল সেটা দেখতে হবে। রাইট। আমার কি সে লাক্সারি আছে? আমি এদিকে খাচ্ছি আর রোজ 1 মাস পরে আমি দেখলাম আমি 5 কিলো বেড়ে গেছি, আরো আমি খেয়ে চলি ডেজার্টের পর ডেজার্ট, চিনির পর চিনি। আবার বলছি না তারা লাক্সারি দিতে পারে, আমি ডেজার্ট খাই, সব খাই, এরকম প্রচুর, আমি সব কিচ্ছু আমার বারণ। সে দেখো গে ঠিকঠাক অ্যাক্টিভ লাইফ লিড করে, তার অ্যাক্টিভিটি প্রচন্ড হাই। বা কারো কারো ক্ষেত্রে সত্যি বলছি এটা বেজাল মেটাবলিক রেটের উপর অনেকটা ডিপেন্ড করে। কারো কারো বেজাল মেটাবল খুব হাই, সে যদি অনেকটা খেলে পড়ো দেখবেন লিন এন্ড থিনই আছে, তার খুব একটা বিশাল বডিতে এফেক্ট। বাট আমার যেমন বেজাল মেটাবলিক রেট খুব খারাপ, আমি যদি 3-4 দিন এই উল্টোপাল্টা খেয়ে ফেলি আমার ওজন মোটামুটি 5 কিলো বেড়ে যাবে। সো আমি জানি আমার লিমিটেশন। তাহলে তো বললাম একটা কথা সবসময় বলি, যাতে নিজের বডির লিমিটেশনস গুলো নিজেকে 30-40 বছরের মধ্যে বুঝে ফেলা উচিত। এখন আমার কাছে এখন খুব বিরক্তিকর লাগে, খারাপ লাগে যখন 70-75 বছর বয়সে একজন এল্ডারলি মানুষ সে আমাকে এসে বলছে কি খাবো ডাক্তারবাবু। হ্যালো বাবা নমস্কার, প্লিজ এই কথাটা ভালো করে বুঝুন, 75 বছর আপনি বেঁচেছেন, এটা বিরাট বড় জিনিস। আজ থেকে 50 বছর আগে এটা হতো না। 75 ইয়ার্স ওল্ড লাক্সারি, সবাই বাঁচতেন না তখন। লাইফ লিমিটেশন, লাইফ স্প্যানই অনেকটা কম ছিল। সেখানে এই সময় এসে দাঁড়িয়ে আপনি আর ডায়েট নিয়ে আমাকে প্লিজ জিজ্ঞেস করবেন না। আপনার যেটা খেয়ে এতদিন ভালো আছেন, বাড়ির হোম কুকড মিল, আমি এক্সপেক্ট করছি না যে আপনি একজন ল্যাব র্যাট বা কোনো একটা লোকের হিসাবে, একদম অফিস ওয়ার্কার হিসাবে আপনি যা ইচ্ছা তাই খাচ্ছেন, সেটা হতে পারে না। আপনি বাড়িতে আছেন 75 ইয়ার্সে, আপনি কিন্তু বাড়ির হোম কুকড মিল খাচ্ছেন, দ্যাট ইজ খুব ভালো। তাই নিয়ে আপনি ভাববেন না। কাদের জন্য লাগে? যাকে আমার ইয়াং জেনারেশন, আমাদের যারা লোকজন, তাদের এভরিডে তারা বাড়ির বাইরে যাচ্ছে, তাদের অপশনস থাকছে না। তারা দুপুরবেলা লাঞ্চে ওই বার্গার খেয়ে হয়তো করতে হচ্ছে, তার মধ্যে সব ফ্রাইড মিট আছে বা ব্রেড আছে, যেটা হোয়াইট ব্রেড, ক্যালোরি এগেইন অনেকটা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এইগুলোকে তারা ব্যালেন্স করে উঠতে পারছেন। তাদের জন্য কিন্তু ডেফিনেটলি টাইম ডিউরেশন এবং ফুড টাইপ সেটাকে একটু ভাবনা চিন্তা করে করতে হবে। কারণ দেখো আজকের যা প্রসেস স্টার্ট হচ্ছে সেটার আউটকাম কিন্তু আমরা অনেক পরে গিয়ে পাই। 30 বছর বয়স থেকে যদি আমার লাইফস্টাইল ঠিকঠাক না হয়, সেটা কিন্তু 40-50 গিয়ে তার ধরা দেবেই, তার এফেক্ট আসবেই। তার জন্যই ব্যাপারটা বলা হয় যে একটা হ্যাবিট এরকম রাখো যে হ্যাবিটে তুমি একটা প্রপার স্টাইল মেনটেন করতে। কখনো এরকম করবে না 5 দিন না খেয়ে আবার 1 মাস পরে ওই সেই লাট্টুর মতো ঘুরতে থাকবে, আজ বাড়ছে কাল কমবে, কাল বাড়ছে পরশু কমবে, এই খেলা চল। তো ওরকম না, একটা ফিক্সড আমরা বুঝবো যে না আমি একটা ডায়েট সম্বন্ধে একটা প্রপার আইডিয়া বোঝা দরকার। যে একটা যখন আমি প্লেট নেব, তার আমি প্রেফার করি যারা সেডেন্টারি লাইফস্টাইল বসে বসে কাজ করেন তাদের জন্য কার্বোহাইড্রেট 30-40%, 30% প্রোটিন, 30% ফ্যাট এবং নিউট্রিয়েন্টস, বাদ বাকি যা আমার সবকিছু আসে। আমাদের বাঙালি ডায়েটের, বাঙালিদের যা খাওয়ার, তার মধ্যে মোস্টলি খুব বেশি কার্বোহাইড্রেট রিচ। এবং আমি আমার প্রত্যেক পেশেন্টকে ইনসিস্ট করি একটু প্রোটিনের অ্যামাউন্টটাকে বাড়াও, তো কার্বোহাইড্রেটের অ্যামাউন্টটা একটু কমাও, বন্ধ করতে বলছি না। কার্বোহাইড্রেটটা একটু কম, ভাতের পরিমাণটা একটু কম করো। তুমি তার জায়গায় একটা প্রোটিন, যেটা 1 পিস মাছ খেয়ে 2 পিস মাছ খাও, একটা ডিমের জায়গায় 2টো ডিম খাও, চিকেনটা একটু বেশি করে খাও যদি একটু অ্যাফোর্ড করতে পারো, তো সয়াবিন খাও, যেগুলো অ্যাফোর্ডেবল প্রোটিনস, রেগুলার ইনজেস্ট করো। তোমার এই প্রত্যেকটা মিলের মধ্যে টক দইয়ের এমন কিছু বিশাল দাম নয়, বা বাড়িতে পাতো 200 গ্রাম টক দই খাও, তুমি দেখবে তার প্রোবায়োটিক এফেক্টও আছে, তার প্রোটিনও পাবে, তুমি কত কিছু হেলথ বেনিফিটস পাবে। তুমি ছোলা ভেজাও, ছোলা খাও, স্যালাডস করে খাও, খেতে প্রচন্ড ভালো লাগে, অনেক অপশনস আছে, ছাতু খাও, কত কিছু আছে। সো এইটার ব্যালেন্সটা বোঝাটা আমাদের খুব জরুরি, যেটা আমরা ছোটবেলা থেকে, আমাদেরও একটা ড্রব্যাক, আমাদের সত্যি এই নিউট্রিশন ব্যাপারটা খুব ভালো করে আমাদের হয় না, খুব মিসআন্ডারস্টুড। আমাদের অনেকটা বাড়িতেও মা যখন খাবার দেয় তখন ওইটাই যে পেট ভরে খা তো বাবা, পেট ভরে খা বাবা, এটা কি খাচ্ছি, ভাত এত কম খাচ্ছি। এই জন্য বাঙালি ছেলে পেট মোটা হয়ে আমাদের অবস্থা হয়ে যায়। আমিও না, পেট ভরে যতক্ষণ খাবার না খাচ্ছি কি করে খেয়াল রাখছো? এই যে আমার ফাস্টিং, তুই না খেয়ে বেরিয়ে যাচ্ছিস হসপিটালে, কি করে ওটি করবি, কি করে, আর বলে না, বুঝে গেছে যে না আমার বলার কোনো জায়গা নেই। 4 বছর ধরে আমি ছেলেকে দেখছি, সে এটা মেনটেন করছে এবং হেলদি আছে, ঠিক আছে মোটামুটি, মানে ঠিক আছে, হেলদি আছে, মানে যা নর্মাল লাইফস্টাইল করতে পারছে সেটা করছে, এখন আমাকে বলে না। এখন ওবেস লোক তো প্রচুর দেখতে পাই, ওবেসিটিটা এখন খুব কমন হয়ে গেছে, লোকে এখন রোগা হতেও চাইছে। তো রোগা হলে আমার হার্ট কি একটু উপকৃত হবে? একদম খুব সহজ ভাষায়, ওবেসিটি কিন্তু একটা নতুন ডিজিজ, যেটা আগে জানা ছিল না। আগে বোঝা যেত মোটা হয়েছে মানে বডি শেমিং করছে, আমাকে মোটা বলছে মানে বডি শেমিং করছে, অ্যাকচুয়ালি নয়। ওবেসিটি ডিপেন্ড করছে হচ্ছে বডির ফ্যাট ডিস্ট্রিবিউশন কোন কোন জায়গায় বেশি হয়। যেরকম আমাদের যখন পেটের কাছে বা এরকম মাঝখানের চারপাশে যখন যে ফ্যাটগুলো জমছে, সেই ফ্যাটগুলো কিন্তু খুব একটা ভালো ফ্যাট নয়, কারণ সেই ফ্যাটগুলো থেকে অনেক রকম বডির মধ্যে সব অক্সিডেন্ট স্পিসিসগুলো তৈরি হয়। আমি একটুখানি স্পিসিস এগুলো এরকম ডিটেলে যাবো না, বাট অক্সিডেন্ট স্টেটে বডি অনেক বেশি থাকে, এবং এই অক্সিডেটিভ স্ট্রেস
এই জিনিসটাই কিন্তু যে কোনো রোগের মূল সোর্স, মানে ওখান থেকেই সবকিছুর উৎপত্তি। যে কোনো জায়গায় যার অক্সিডেটিভ স্ট্রেস বেশি, সেই সেলগুলো লং টার্ম গিয়ে অ্যাফেক্ট হওয়ার চান্স অনেক বেশি। তো এই অক্সিডেটিভ স্ট্রেস সেটা কমানোর জন্য আমরা অ্যান্টি অক্সিডেন্ট এত নাচানাচি হচ্ছে, গ্রিন টি এই ওই সেই অ্যান্টি অক্সিডেন্ট আমি ইয়ে করব। তো তাহলে তার আগে আমাকে বুঝতে হবে যে আমার অক্সিডেটিভ স্ট্রেসের বড় সোর্স কিন্তু আমার পেট, ঠিক আছে? এর জন্য ওয়েস্ট লাইন মেজার করা এবং ওয়েস্ট লাইন কমানো সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। মানে ভুঁড়ি কমানো, ভুঁড়ি কমানো একটা বড় জিনিস। কোমরের দিকে যে চর্বি হয়, কোমরের দিকে কারণ চর্বি ম্যাক্সিমাম মানুষকেই দেখি যে দেখবেন হাত রোগা, পা রোগা, হ্যাঁ, না, এইটা কিন্তু এই বুক থেকে পেট, এইটা কিন্তু আমাদেরকে তখন অবশ্যই আলাদা করে ডাক্তারবাবুকে একবার দেখানো উচিত। তার রিজন হচ্ছে বেশ কিছু মেটাবলিক সিনড্রোম সেটা কিন্তু এইরকম একটা হ্যাবিটাস নিয়ে আসতে পারে, যাতে হাতটা সরু সরু, পেটটা মোটা, ঘাড়ের কাছে একটু ফোলা ফোলা, এগুলো কুশিং সিনড্রোম, এরকম কিছু কিছু রোগ আছে যেগুলো কিন্তু এইভাবে প্রেজেন্ট করতে পারে। তো তখন যাদের এইরকম আছে, খালি পেটটা মোটা আর বাদ বাকি সব লিখলিখে সরু, যারা অ্যালকোহলিক তাদের দেখবে সব মাসেল মাসটাস একদম রোগা হয়ে গেছে, খালি পেটটা বড় হয়ে যাচ্ছে, এইগুলো সব সরু হয়ে গেছে। সো তখন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কনসালটেশনের দিকে যাওয়া দরকার, যে আমার অন্যান্য ওভারঅল মেটাবলিক প্যারামিটার সব ঠিকঠাক আছে কিনা, বা লিভার টিভার ঠিক আছে, এগুলো দেখে নেওয়া উচিত। কিন্তু ওভারঅল আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ওয়েস্ট লাইন মেজারমেন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে ওয়েস্ট হিপ সার্কামফারেন্স, এইটা একটা বড় ফ্যাক্টর আমাদের ওবেসিটিকে ট্র্যাক করার জন্য, ফিতে দিয়ে মাপা। এবং তার এই অনেকে বলে আমি শুধু পেট কমাবো, ঠিক আছে, আমার হাত ওই সব সারা শরীর ফ্যাট জমে আছে, খালি পেট কমাতে গিয়ে কাঁচ মারছে, একদম সেভাবে কমে না। তোমাকে যখন বডির ফ্যাট রিডাকশন হয়, টোটাল ওভারঅল যখন ওয়েট রিডাকশন হয়, তখন কিন্তু সব জায়গা থেকেই তোমার রিডাকশনটা হয়। কিন্তু আমি কেন এক্সারসাইজ, একটা রেজিস্ট্যান্স এক্সারসাইজের দিকে বেশি প্রেফার করি, তার কারণ হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজের সময়টাতে আমাদের বডি ওভারঅল হরমোনাল স্ট্যাটাস খুব ভালো থাকে। তার জন্য সপ্তাহে যদি 2 দিন রেজিস্ট্যান্স আর 3-4 দিন ফ্রি হ্যান্ড হাঁটা বা এগুলো করা যায়, তো খুব ভালো কম্বিনেশন হিসেবে কাজ করে। মানে সেন্ট্রাল ওবেসিটি কমানোটা খুব কষ্টকর জিনিস, খুব কষ্টকর জিনিস, কিন্তু টাইম টেকিং বা ধৈর্য রেখে কেউ যদি সেটাতে লেগে থাকে তাহলে অবশ্যই সেটা পসিবল। আচ্ছা, অনেকে বলে যে এরকম যে ধরুন মানে হিপ বা বাটকসে যদি প্রচুর ফ্যাট থাকে সেটা ভালো হার্টের জন্য, না। সত্যি কি তাই? না, একদমই না। সেটা হিপে ফ্যাট থাকলেই সেটা ইভেন আমি কিছু করতে চাই না, বাট ফিমেল কিছু মানে এইগুলো একটা ফেনোটাইপ, যেখানে যাদের প্রচুর হিপটা বড়, মানে একটা ফ্যাটি মনে হয়, তাদের কিন্তু পলিসিস্টিক ওভারি বা অন্য কোনো ডিজিজের চান্স প্রচন্ড হাই। মানে এটা দেখা যায় পরবর্তীকালে ইউএসজি করলে বা এগুলো যদি দেখা যায়, তারা কিন্তু লক্ষ্য করে দেখবেন হয়তো তাদের পিসিওএস আছে, বা তার জন্যই তাদের ওই বডি মরফোলজিটাই ওরকম দাঁড়াচ্ছে। তো সেইগুলো কিন্তু একদম ন্যাচারাল সবসময় নয়। আবার অনেক সময় দেখতে পাই এই যে পোস্ট মেনোপজাল ওমানরা, দে আর ভেরি প্রোন টু কার্ডিয়াক ডিজিজ। অ্যাবসলিউটলি, এটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা আমরা বলি, যেটা আমিও আমার প্র্যাকটিসে দেখেছি। প্রি মেনোপজাল, যেটা টেক্সট বুকও বলে, সেটা প্রি মেনোপজাল ইস্ট্রোজেন হরমোন যখন থাকে, সেটা একটা বিরাট বড় শিল্ড হিসাবে কাজ করে ফিমেল পেশেন্টদের জন্য। হার্টের যে কোনো রকমের প্রিডিসপোজিশন ফ্যাক্টর যেগুলো, সেগুলোকে কমাতে বিরাট বড় হেল্প করে। কিন্তু যেই মাত্র সেই শিল্ডটা চলে যায়, তারপর কিন্তু পোস্ট মেনোপজাল ফিমেলের ক্ষেত্রে কিন্তু মেল আর ফিমেলের হার্টের যে কোনো রোগের প্রবাবিলিটি ইজ সেম, অ্যাবসলিউটলি সেম। বাট যখন প্রি মেনোপজাল উমেন, তাদের ক্ষেত্রে কিন্তু হার্টের এই ডিজিজের চান্সটা অনেকটা হরমোনাল এই ব্যালেন্সের জন্য কিন্তু ঠিক থাকে। এটা মাথায় রাখার ব্যাপার। কিন্তু তাই বলে কখনো কোনো ফিমেল, যেটা আমাদের সোসাইটিতে নেগলেক্টেড হয়, নেগলেক্ট করবেন না। অনেক সময় থাকি ইয়াং পেশেন্টও কিন্তু 36, 38, 40 ইয়ার্সেও কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে আসছে ফিমেলরা, এমন নয় যে আসছেন না। 36 ইয়ার্সের ডায়াবেটিকেরও আমার কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়েছে। সো সবাইকে মানে উড়িয়ে দেওয়াটা কিন্তু ঠিক জিনিস নয়। বাট হ্যাঁ, ডেফিনেটলি প্রি মেনোপজাল যারা ফিমেল থাকে, তারা অনেকটা বেশি প্রোটেক্টেড দ্যান পোস্ট মেনোপজাল ফিমেল। আর একটা খুব কমন রোগ আমাদের ঘরে ঘরে রয়েছে, ডায়াবেটিস আর হাইপারটেনশন। এটা কিভাবে হার্টকে ক্ষতি করে? যদি হার্টের ওভারঅল রিস্ক ফ্যাক্টর যদি বলা হয়, তাহলে 2 ধরনের রিস্ক ফ্যাক্টর হয়। একটা হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আর একটা হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। তো নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি, যেটা আমাদের হাতে নেই, আমি পারবো না কিছু করতে। তোমার জেনেটিক্স তোমার হাতে নেই, তোমার পূর্বপুরুষ থেকে তুমি পেয়েছো। তোমার এজ তোমার হাতে নেই, বয়স তো আমি কমাতে পারবো না, আমার নিজের এজ যেটা বায়োলজিক্যাল এজ যেটা হচ্ছে। সেকেন্ড মডিফাই। থার্ড হচ্ছে তোমার সেক্স, তুমি তো সেটা পাচ্ছ না, হয়তো এখন পসিবল এখন হচ্ছে, বাট স্টিল আমি যেটা ঠিকভাবে বলবো, এই 3টে হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে অ্যালকোহল, স্মোকিং, ল্যাক অফ এক্সারসাইজ, হাইপারটেনশন কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোল, কোলেস্ট্রল কন্ট্রোল। তো এই হাইপারটেনশন এবং ডায়াবেটিস, আমি বলি 3 ভাই একসাথে হাত ধরাধরি করে এসছে চেম্বারে পেশেন্টরা, তাদেরকেও বলি আমি, 3 ভাইকে একসাথে পেয়ে গেছেন, মানে প্রেশার, সুগার, কোলেস্ট্রল 3 ভাই একসাথে
মানে এবং সবকিছুর মূল কিন্তু হয়তো দেখা গেল সে ওবিস ছিল, সবার ক্ষেত্রে নয় বলছি না, সবার ক্ষেত্রে একরকম বলছি না, কিন্তু ওই যে প্রসেসটা স্টার্ট হয়েছিল তারপর সে কিন্তু এখন 3টে ডিজিজকে একসাথে পেয়েছে বিকজ অফ দিস অক্সিডেটিভ স্ট্রেস বলো, এগুলো মলিকিউলার লেভেলে চলে যাও। কিন্তু আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এফেক্টটা অলরেডি হয়েছে সেটা যেন ফার্দার প্রগ্রেস না করে। কেন প্রেশার কন্ট্রোল করব, কেন সুগার কন্ট্রোল করব, কেন আমি কোলেস্ট্রল কন্ট্রোল করব, তার রিজন একটাই, সেটা হচ্ছে কি এখন আমি তার বেনিফিট পাবো না। আমার প্রেশার যদি 170 থাকে, অনেকের ক্ষেত্রে টেরই পাই না, 180 আছে টেরই পাই না, সুগার 300-র ওপর থাকলে বহু লোক তার কোনো টের পায় না। কি কেউ কেউ যারা লাকি তারা কি টের পায়, মাথায় যন্ত্রণা হচ্ছে, ঘাড়ের পেছনটা ব্যথা করছে, আমি চেক করে দেখলাম প্রেশার বেশি। কারো কারো ক্ষেত্রে প্রচুর বারবার ইউরিন যেতে হচ্ছে, পেচ্ছাপে ফেনা আসছে, বা দেখা যাচ্ছে পিঁপড়ে চলে এসছে, ইউরিন করেছে, তারা হয়তো তখন গিয়ে জানতে বা খিদে প্রচুর পাচ্ছে, খেতে পাচ্ছে না, এরকম সময় গিয়ে ধরা পড়লো যে না তার সুগার আছে, তারা ধরা পড়লো, তারা ডিটেক্টেড হলো। বাট বহু লোক থাকে যারা ডিটেকশনই হলো না, তারা মানে আমাদের যারা ডিটেকশন টিপ অফ দ্য আইসবার্গ, দ্যাট আইসবার্গের তলায় যে বড় একটা পপুলেশনে যারা হয়তো ধরতেই পারলো না, যখন এসে তার ধরা পড়লো তখন কিন্তু তার একটা অলরেডি এন্ড অর্গান ড্যামেজ কিছু কিছু কারো কারো ক্ষেত্রে হয়েই যায়। এন্ড অর্গান ড্যামেজ কোনগুলো, যেরকম প্রেশার সুগারে এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে ইনিশিয়াল এফেক্ট করা হচ্ছে ছোট ছোট আর্টেরিওল, মানে আর্টারির তো বড় ছোট একদম টার্মিনাল ব্রাঞ্চ এরকম হয়, তো ছোট ছোট টাইনি আর্টেরিওলগুলোকে ইনভলভ করে, চোখের আর্টেরিওলস, কিডনির আর্টেরিওলস, এগুলোকে ফার্স্ট, বা আমাদের নার্ভগুলো, হাত পায়ের তলার নার্ভ। তার জন্য দেখবে ইনিশিয়াল আমরা জিজ্ঞেস করি সুগার পেশেন্টদের হাত পায়ের তলা ঝিঝিয়ালা করে, চোখে দেখতে অসুবিধা হয়, ফ্লোটার্স দেখেন, চোখে ঝাপসা ঝাপসা দেখেন, বা এগুলো আমরা জিজ্ঞেস করি, বা পেচ্ছাপ ফেনা ফেনা হয়, এগুলো কিন্তু আর্লি চেঞ্জেস অফ ডায়াবেটিস। তারপর যখন অনেক বছর পার হয়ে গেল, গল্পটা আস্তে আস্তে প্রোগ্রেস করলো, তখন গিয়ে এবার সে বড় বড় আর্টারিকে ধরা স্টার্ট করলো। সেগুলো কোনগুলো, হার্টের আর্টারি, ব্রেনের আর্টারি, হার্টের আর্টারি ধরলে হার্ট অ্যাটাক হলো, ব্রেনের হলে স্ট্রোক হলো, হাত পায়ের হলে পর পায়ের দেখেছেন কখনো পা কালো হয়ে গেছে বা আঙ্গুল বাদ দিতে হয়েছে, এরকম প্রচুর ইনসিডেন্টস আমরা জানি। সো এইগুলো হচ্ছে লং টার্ম তার এফেক্টস। তা আটকাবো কি করে, সেটা হচ্ছে আমি যদি যখন জানলাম যে আমার প্রেশার সুগার কোলেস্ট্রল এগুলো বেশি আছে, আমি এমন একজন ডক্টর, সে হচ্ছে নন ইনভেসিভ কার্ডিওলজিকে আমি নন ইনভেসিভের মতো ট্রিট করি, যাদের ট্রিটমেন্ট দরকার আমি খুব অ্যাগ্রেসিভলি সেই জায়গাগুলোতে ট্রিট করি। মানে সেটা আমি যখন ছাড়বো না যে তার রোগটা হয়েছে, লোকটা কষ্ট পাচ্ছে, আমি তাকে রিলিফ দেওয়ার জন্য আমার বেস্ট পসিবল রাস্তা আমি খুঁজে তাকে আমি ট্রিটমেন্টটা দিই। নন ইনভিজিবল এটাই জায়গা তাকে বোঝাই, যতক্ষণ আপনার হাতে আছে। একজন পেশেন্ট, ধরো সাপোজ আমি আমার বয়সে একজনকে বলছি যে আমাকে হঠাৎ করে আসলো, তার HbA1c 6.8, 7, প্রেশার 150/100, কোলেস্ট্রল LDL করে দেখেছি 130, ট্রাইগ্লিসারাইড 220, ডাক্তার ও আমার সব বেড়ে গেছে কি করবো, আমি তো মানে একদম এই প্যানিক করা, ফালতু এই মাথার মধ্যে ওভার থিঙ্কিং, এগুলো বন্ধ করতে হবে। ওয়ার্ল্ডের অর্গানাইজেশন বলে 3 মাস টাইম নাও, তুমি নিজের জন্য 3টে মাস টাইম নাও, হাঁটো, এক্সারসাইজ করো, খাওয়া দাওয়া কন্ট্রোল করো, যা পারো করো, চেষ্টা করে দেখো যে আমার নর্মাল লাইফ স্টাইল মেনটেন করে বা সেগুলো ঠিক করে আমি আমার এই যে প্যারামিটারগুলো আমার উল্টোপাল্টা হয়ে গেছে এগুলোকে ঠিকঠাক জায়গায় আনতে পারছি কিনা। যদি দেখছি যে পারছি, আমি কখনো মাইন্ডে রাখবো আমি এই জড়িবুটি খেয়ে আমার এই হয়েছে, কমে গেছে, আমি খাও, আমার কোনো আপত্তি নেই। আমার দরকার HbA1c 6.5-এর নিচে থাকা, আমার দরকার LDLটা এই টার্গেট রেঞ্জ, কারণ এটা লাস্ট 30, 40, 50 বছর ডেটা বলছে যে এর বেশি থাকলে পরে এত বছর পরে গিয়ে এই আউটকাম পাওয়া যাচ্ছে, এটা আমার কথা না। এবং এই জিনিসগুলো এভার চেঞ্জিং, 10 বছর পর আরেকটা ডেটা নতুন কথা বলবে, কিন্তু যে ডেটাগুলো অলরেডি প্রোভেন, যেটা আমাকে লাস্ট 20 বছর ধরে দেখাচ্ছে যে এটা হচ্ছে, আমি সেটাকে একদম চোখ বন্ধ করে কেন বসে থাকবো? আমি সেটাকে দেখবো, অ্যাকসেপ্ট করবো এবং সেই ওয়াইজ সেটাকে ট্রিট করবো, সেটাই আমার কাজ। আমি এটাই বলি, কেউ যদি মনে হয় না আমি ওই কি আয়ুর্বেদিক জিনিস করে, অ্যাবসলিউটলি ফাইন, আমার কোনো তাতে ইয়ে নেই। তুমি যদি সেটা প্রপার হয়, যে তুমি বিশ্বাস করছো যে না এটা খুব ভালো আমার ঠিক করছে, তুমি সেটাতেই থাকো, বাট আই নিড রেজাল্টস, এটা হচ্ছে আমার সব থেকে ইম্পর্টেন্ট কথা। তো যদি দেখা গেল 3 মাস পরেও তার হলো না, তাহলে বাবা আমার এই যে আমি ওষুধ খাবো না বা করবো না, এসব ছাড়ো, টেক মেডিসিনস, কিপ ইট আন্ডার কন্ট্রোল, যাতে তুমি লং টার্ম সাইড এফেক্ট থেকে বাঁচতে পারো। আচ্ছা, আপনি দুটো টার্ম ইউজ করলেন, ইনভেসিভ কার্ডিওলজি আর নন ইনভেসিভ কার্ডিওলজি। এটা অনেকের কাছেই আমার মতো যারা রয়েছেন শক্ত লাগছে, এটা যদি একটু সহজে বুঝিয়ে। কিছু না, দেখো, ইনভেসিভ কার্ডিওলজি মানে হচ্ছে যেখানে অলরেডি একটা পেশেন্ট সে রোগটাকে পেয়ে গেছে, তার সেই রোগটা হয়ে গেল, সেটা হচ্ছে এবং সেটাকে আমাকে ট্রিট করতে হবে, সেটাকে আমাকে চিকিৎসা করতে হবে, সেটা হচ্ছে ইনভেসিভ, এবং পেশেন্টের বডিতে ঢুকে আমাকে ট্রিট করতে হবে। বডিতে ঢুকছি আমি, বডির ভেতরে ঢুকছি, ওষুধ দিয়ে আর সেটা সম্ভব না, সেটা হচ্ছে ইনভেসিভ কার্ডিওলজি। বা আমাকে কোনো ডিটেকশনও করতে হবে, সেটা পেশেন্টের বডির ভেতরে গিয়ে আমাকে ডিটেক্ট করতে হবে, দ্যাট ইজ ইনভেসিভ কার্ডিওলজি। আর যে জিনিসটা আমি
পেশেন্টের বডিতে টাচ না করে, না ফুটিয়ে বা কোনো রকমের ব্যথা না দিয়েও আমি করতে পারছি, সেগুলো হচ্ছে নন ইনভেসিভ কার্ডিওলজি। তার মানে কি, আমি ব্লাড টেস্ট করলাম, সেগুলো থেকে জানতে পারলাম প্যারামিটার কীরকম। আমি পেশেন্ট একটা ইসিজি করালাম, পেশেন্টকে তো কোথাও ভর্তি হতে বলো না, কোথাও তার লাগারও কোনো জায়গা, একটা ইকোকার্ডিওগ্রাম করলাম, একটা ট্রেডমিলের উপর দৌড় করালাম। এগুলো হচ্ছে নন ইনভেসিভ কার্ডিওলজির টেস্ট। আর নন ইনভেসিভ কার্ডিওলজির রোগগুলো হচ্ছে এই প্রেশার, সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড, ডিসলিপিডিমিয়া, এইগুলো হচ্ছে নন ইনভেসিভ কার্ডিওলজির ডিজিজ। এবার চলে আসি ইনভেসিভ কার্ডিওলজি ডিজিজগুলো কি। এবার যখন এই নন ইনভেসিভ কার্ডিওলজি যাদের আমরা প্র্যাকটিস করলাম, এই পেশেন্ট 10 বছর পর আমার কাছে কিছু সিমটম, কার্ডিনাল সিমটম নিয়ে আসলো। সে কার্ডিনাল সিমটম ছোট বলি আমি 4টে পয়েন্ট, যেটা আমি সব জায়গাতে বিভিন্ন পডকাস্ট বলো বা ইয়েতে বলেছি আমার বেশ কিছু জায়গায়। সেটা হচ্ছে 4-5টা পয়েন্ট যদি কেউ আমি মাথায় রাখি, তাহলে কিন্তু কার্ডিওলজি সিমটম সম্বন্ধে মাথাটা একটু ক্লিয়ার থাকবে। নাম্বার 1 হচ্ছে গিয়ে বুকে ব্যথা, নাম্বার 2 হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, নাম্বার 3 প্যালপিটেশন মানে বুক ধরপড় করা, নাম্বার 4 হচ্ছে ফেন্টিং হয়ে যাওয়া বা লাইট হেডেডনেস, কারো লাইট হেডেডনেস, কেউ হচ্ছে ফেন্ট করে যায়, এরকম এই সিমটমগুলো। আর ব্রডার অ্যাসপেক্টে কারো ক্ষেত্রে পা ফোলা, পেটে ফোলা বা শ্বাসকষ্ট বা এইগুলো অনেকগুলো কারণে হতে পারে, সেটা নট অনলি হার্ট যে তার জন্য হচ্ছে, কিন্তু স্পেসিফিক যদি সিমটম বলো, ওই 4টে সিমটম খুব ইম্পর্টেন্ট। এবং তার মধ্যে কারো যদি বুকে ব্যথাটা এক্সারসাইজ, হাঁটা চলা, কাজকর্ম করার সময় বেশি হয়, তাহলে ওটা আরো বেশি স্পেসিফিসিটির দিকে এগোয় রিগার্ডিং দ্য সিমটম। যে আমি কোনো টেস্ট করলাম না, কিছু করলাম না, বাট আমার একটা ইনটিউশন কাজ করছে, যে যেরকম আমি বললাম না ফার্স্ট ভদ্র মহিলার কথা, যে সব ইয়ে ছিল কিন্তু 2 পা হাঁটতে গেলে তার বুকে ব্যথা করছে, সিঁড়ি ভাঙতে গেলে বুকে ব্যথা করছে। তো আমি সেটাকে লাইটলি নিতে পারি না, কারণ এত আনকন্ট্রোল সুগার, এত ওষুধপত্র খাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমাকে কিন্তু চেক করে দেখতেই হবে পেশেন্টের কোনো হার্টে ব্লক আছে কিনা। তো আমি এবার আর চোখ বন্ধ করে একদম ইয়ে পড়ে থাকবো, সেটা ঠিক নয়, কারণ পেশেন্টের হার্ট অ্যাটাক যদি বাই চান্স হয়ে যায়, কারণ তার ইকো ভালো আছে, ইসিজি ফাংশন ভালো আছে, সো এখনো কিছু লাকিলি ড্যামেজ কিছু হয়নি পেশেন্টের। কিন্তু যদি ড্যামেজ হয়ে যায়, তখন তো আমার কাছে আর রিস্টোর করে, যেমন তুমি একটা ফার্স্ট কথা বলেছিলে যে আমাদের কাছে কি যেন বললে, আমাদের টাইমটা খুব এসেনশিয়াল, প্রত্যেক সেকেন্ড কাউন্ট করে। এই কথাটা আমাদের টার্মিনোলজি আছে, টাইম ইজ মানি, সবাই জানি টাইম ইজ মানি, বাট আমাদের কার্ডিওলজিতে বলে টাইম ইজ মাসেল। মানে প্রত্যেকটা সেকেন্ড তুমি যদি লুজ করো একটা টাইমের পরে, ইউ আর লুজিং দ্য মাসেল। হার্ট একটা স্পেশালাইজড মাসেল, এই স্পেশালাইজড মাসেলটা পাম্প করছে বলেই আমাদের বডি ব্লাড সার্কুলেশন পাচ্ছে। হার্ট যদি পাম্প কোনো অংশের অকেজো হয় বা উইক হয়, আমাদের প্রত্যেকটা বডির প্রত্যেকটা মাসেল উইকনেস ফিল করবে। যাদের হার্টের পাম্প কম, তারা উইক ফিল করে, তাদেরকে যত করে নাও না কারণ তার উইকনেস পুরো কখনো কাটবে না। সেই সব ক্ষেত্রেই হচ্ছে আমাদের রিহ্যাবিলিটেশন লাগে, যে পেশেন্ট বুঝতে পারে, আগে শিখবে, জানবে যে আমার লিমিটেশনস কি, আমি কতটুকু করতে পারবো, আমার কতটুকু এবিলিটি আছে, কতটা জল খাবো, তার এই এডুকেশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বলা হয়, যাদের অলরেডি মাসেলের পাম্প কমে গেছে, কিন্তু ফরচুনেট এনাফ যে তারা বেঁচে আছে। কি বহু লোক থাকে যারা বাঁচতেই পারে না, যখন মাসেল উইক হয়ে যায়, কার্ডিয়াক মাসেল অন্যান্য সাপ্লাই পেলো না, বা নিজের হার্টের যে এটা সেটা পাম্পটাই বন্ধ হয়ে গেল, তখন সেই জিনিসটা কিন্তু লাইফ থ্রেটনিং ফেটাল এপিসোডস হয়ে দাঁড়াচ্ছে। এইবার ইনভেসিভ কার্ডিওলজি যেটা তুমি জিজ্ঞেস করলে, সেটা হচ্ছে এবার এই ডিজিজটা হলো, যে পেশেন্ট দেখা গেল হাঁটতে চলতে গিয়ে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা অনুভব হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি টিএমটি করেছি, ট্রেডমিল টেস্ট, মানে মেশিনের উপর পেশেন্ট দৌড়েছে, ইয়াং পেশেন্ট, ধরো আমাদের বয়সের পেশেন্ট, তারা দৌড়লো, এবং আমি ইসিজিতে যে চেঞ্জেসগুলো দেখি সেটা করে বুঝলাম যে না, হার্টের ব্লকের চান্স খুব হাই। আমি তাকে তো লেট ডাউন করতে পারি না, না তোমার অ্যাটাক হওয়া অবধি বসে থাকি, তুমি ব্যথা পাও, আমি বসে দেখি তোমার কবে গিয়ে অ্যাটাক হবে। আমি তখন তাকে এনজিওগ্রামের জন্য বললাম যে আমি তোমার হার্টের আর্টারিটাকে চেক করে দেখবো যে আদৌ কোনো সেরকম ক্রিটিক্যাল কিছু আছে কিনা, কারণ অনেকের ক্ষেত্রে 40-50% ব্লকের জন্য চেস্ট পেন হয়, কারো ক্ষেত্রে 40-50% ব্লকের জন্য কিন্তু সে শ্বাসকষ্ট হয়, কিন্তু তার মানে নয় যে ইমিডিয়েটলি সেটাকে ট্রিট করার দরকার। আমরা চেক করে দেখি যে ওই ব্লকটা ট্রিট করার দরকার আছে কিনা। ব্লকের মাত্রাটা যদি 70%-এর উপরে যায়, তবেই সেখানটা ওই ব্লকটা খোলার আমাদের প্রয়োজন পড়ে, তার আগে অবধি কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না। আমরা ওটা চেক করে প্রথমে দেখি। তো এইটা চলে গেলে ইনভেসিভ পার্ট, যে আমি চেক করে দেখলাম ব্লকের মাত্রা দেখো 90%। আমি আমার পেশেন্টদের বলি, আমি 2-3 জন পেশেন্ট আছে যারা জানে $1 মিলিয়ন লটারি কেটে এসছেন, আপনি কপাল করে বেঁচে গেছেন, আপনি যে এই 90% অবস্থায় আপনার চেস্ট পেন ভগবান দিয়েছে, 2 দিনের মধ্যে ভর্তি হয়ে আপনার অ্যানজিওগ্রাম করে অ্যানজিওপ্লাস্টি হয়ে আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, আপনার হার্টের পাম্পিং ফাংশন অ্যাজ ইট ইজ 65% ওরকমই আছে, কমেনি, বেঁচে গেলেন আপনি। যার কমেছে, যার সেইভাবে লাইফটা লিড করতে, সে জানে তার অ্যাগনিটা কোথায়। তো ওই ইনভেসিভ পার্ট করে আমি ওই জিনিসটা বললাম। কোনো পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, চোখে অন্ধকার দেখছে। আমাদের বডি যখন আমি বললাম বডি ডিকে শুরু হয়েছে ছোটবেলা থেকে, দেখো আমাদের বডিটা না, আমাদের হার্ট হচ্ছে বেসিক্যালি একটা ঘরের মতো, এটা সিম্পলি আগে বুঝে দেখো, হার্টটা একটা ঘর, ঘরের ইলেকট্রিসিটি আছে, ঘরের ওয়াটার লাইন আছে, সার্কুলেশন আছে, আমরা ট্যাপ খুলে কাজ করি, আবার ঘরের দরজা জানলা আছে। হার্টটা কিরকম,
আমি বুঝিয়ে দিচ্ছি এটার সাথে কিরকম রিলেশন। হার্টের নিজের একটা ইলেকট্রিসিটি বলে এসএ নোড বলে একটা নোড আছে, এখান থেকে কারেন্ট তৈরি হয়, হার্টের সার্কুলেশন মেনটেন করে। ও পাম্পটাকে ওখান থেকে ইম্পালসটা দিল বলেই হার্টটা পাম্প করতে স্টার্ট করলো, ঠিক আছে। হার্ট একটা মাসেল, তার মধ্যে নার্ভের কানেকশন দিয়ে সেটা পাম্প করতে স্টার্ট করলো। এবার মাসেলগুলো কি, সেগুলো হচ্ছে আমাদের দেওয়াল, পুরো ঘরের যা দেওয়ালটা আছে এটা হচ্ছে হার্টের মাসেল। তোমার যদি দেওয়াল দুর্বল হয়ে যায় একটা দিকে, যদি তোমার দেখা গেল বাড়ি ফেটে গেছে, সেখান থেকে তুমি একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রেখেছো, সেটা কি ঠিক থাকবে? আউট পাউচিং হয়ে বেরোবে এবং তোমার উইকনেস হয়ে গেল সেটা একটা। সো ওয়ালেরও সেম ফাংশন, কারোর বাড়ি বেড়ার হতে পারে, কারোর ইট বালি সিমেন্টের হতে পারে। যার ক্ষেত্রে ইট বালি তারটা বেশি কংক্রিট, তারটা শক্তপোক্ত, যার বেড়া তার তো অবভিয়াসলি নরম। তো হার্টের মাসেলের উইকনেসটা ওরকমই, কারোর বেড়ার বাড়ি তো কারোর ইটের বাড়ি, খুব সিম্পল। নেক্সট কি দরজা জানলা, সেগুলো হচ্ছে হার্টের ভ্যালভস। আমরা সবাই জানি হার্টের ভ্যালভের রোগ হয়, ভ্যালভ পাল্টাতে হয়। রিউম্যাটিক হার্ট ডিজিজ আমাদের দেশে খুব কমন, তাদের বাচ্চা বয়সে ভ্যালভ পাল্টাতে হয়, কারো কারো বেশি বয়সে ভ্যালভ পাল্টাতে হয়, সেটাকে বলে এওটিক ভ্যালভ ডিজিজ। সেক্ষেত্রে এখন আমাদের কাছে বিরাট বড় চেঞ্জেস এসে গেছে ইনভেসিভ কার্ডিওলজি দিক থেকে, পরে হয়তো ডিসকাস করবো আমরা একদম। তো সেই জিনিস, সেটা হলো ভ্যালভ। তারপর কি আমাদের জলের কল, সেই জলের কলটা হচ্ছে হার্টের আর্টারিগুলো, যে আর্টারিতে ব্লকের জন্য হার্ট অ্যাটাক হচ্ছে, এত বড় বড় ফেটাল ইনসিডেন্ট। তাহলে কত সুন্দর দেখো, একটা ঘরের মধ্যে যা সিস্টেম সেটা আমার হার্টেরও সেম সিস্টেমে কাজ করছে। এর মধ্যে কোনোটার যদি গন্ডগোল হয়, তোমাকে এই সিমটমগুলো দিয়ে জানান দেবে, এবং সেটার জন্য হলে আমরা একজন মানে কি বলবো, আমরা একটা বলতে পারো ডেজিগনেটেড প্লাম্বার, যার কাজ হচ্ছে ওই মেরামতগুলো করা। এবং আমরা মাইক্রো, যেটা হচ্ছে গিয়ে তোমার বেশি কাটাকাটি ছেঁড়াছিড়ি না করে মাইক্রোস্কোপিক জিনিসটা, খুব ছোট্ট রাস্তা দিয়ে আমরা জিনিসটা করছি। যারা সার্জেন তারা কাটাকাটি করে ওপেন করে জিনিসটাকে করছেন। এটাই হচ্ছে কি প্রসেসটা। আচ্ছা, এই বলে লোকে মানুষের হার্ট হচ্ছে হলো একটা ফিস্টের মতো, 250-300 গ্রাম ওজন। তো এই 250-300 গ্রাম ওজনের এই হার্ট মোস্ট কমনলি কি কি অসুখ দেখা যায়, একটু কয়েকটা নাম বলা। হার্ট অ্যাটাকটা আমি ছোট করে দুটো জিনিস বলি, সেটা লোকের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে। হার্ট ব্লক হয়ে গেছে, ঠিক আছে, মানে খুব লোকজন না ব্লক ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারে, হার্ট ফেল করে গেছে, হার্ট ফেল করে গেছে, কি হলো ব্যাপারটা। এবার যদি ব্লক বলো তো দু ধরনের ব্লক হয়, একটা হচ্ছে কারেন্টের ব্লক আর একটা হচ্ছে আর্টারির ব্লক। এটা বুঝতে হবে। আর্টারি ব্লক হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে হার্ট অ্যাটাক। এটাও অ্যাটাক, কারেন্টের ব্লক অ্যাটাক। যখন বয়স্ক দিদা অজ্ঞান হয়ে পড়ে গেছে, বললো স্ট্রোক হয়েছে, ঠিক আছে, ব্লক হয়ে গেছে, এর ক্ষেত্রে এটা হচ্ছে কারেন্টেড ব্লক, হয়তো তার কমপ্লিট হার্ট ব্লক হয়েছে, মানে হার্টের কারেন্ট সিস্টেমটা আর ইম্পালস জেনারেট করছে না। আমার এবার দরকার বাইরে থেকে পালস জেনারেটর আমাকে ভাড়া করতে হবে, যেন আমরা আগে পুরোনো দিন ইনভার্টার ভাড়া করতাম, সেরকম আমাকে একটা ব্যাটারি দিতে হবে যার সাপোর্টে হার্টটা কারেন্ট সাপ্লাই পাবে। তো এটা হচ্ছে কারেন্টের ব্লক। আরেকটা হচ্ছে আর্টারির ব্লক, আর সব থেকে কমন হচ্ছে আর্টারির ব্লকগুলো, যেটা এখন ইয়াং এজ থেকে এলডারলি অবধি সব জায়গাতেই প্রিভ্যালেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো মোস্ট কমন হচ্ছে আর্টারির ব্লক। তারপর যখন বয়স বাড়তে থাকে বা কারো কারো ক্ষেত্রে আনফর্চুনেটলি কম বয়সেও কারেন্টের ব্লক তারা দেখতে পাচ্ছে। তারপরের একটা পপুলেশন যাদের এই বললাম ওয়ালগুলো উইক থাকে, তাদের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বা হার্টের মাসেলের উইকনেস, তারও এবার বলে লোকে ব্লক আছে, ঠিক আছে। তো এইটাও হচ্ছে একটা ডিজিজ। কমন হচ্ছে কি আর্টারি, যেটা জলের কলের গন্ডগোল, সেটা হচ্ছে ফার্স্ট মোস্ট কমন। সেকেন্ড হচ্ছে কারেন্টেড ডিজিজগুলো, সেগুলো সেকেন্ড কমন। থার্ড হচ্ছে এই মাসেলের উইকনেস, তাতে হার্ট ফেলিওর নিয়ে পেশেন্ট আসে, মানে দমের কষ্ট প্রচন্ড হয়, শুতে পারে না, হাঁটা চলা করতে পারে না, দমের কষ্টে ভোগে, ঠিক আছে। প্রচুর পেশেন্ট খালি ইনহেলার টেনে গেছে, আমি দেখেছি 60 বছর বয়স অব্দি জীবনে একটা ইকোকার্ডিওগ্রাম করা হয়নি, করে দেখলাম যে হার্টের একটা বড় বেলুনের মতো হার্ট হয়ে আছে, হার্টটা পাম্পই করতে পারছে না, এরকম মুভমেন্ট হয়ে গেছে, এইরকম, এই হার্টের মুভমেন্ট হওয়ার কথা এইরকম, তো মুভমেন্ট শুড বি লাইক দিস, আর ওখানে হয়ে যাচ্ছে এরকম এরকম, শুধু কাঁপছে এরকম। তো এই পেশেন্টদের মাসেলের উইকনেস। আরেকটা ধরন আছে যেগুলো হচ্ছে লিক, সবার হার্ট লিক আছে, হার্ট লিক আছে। আর লিকটা কি, লিক হলে আমি খুব মানে কনফিউজড হয়ে যাই। লিক দু রকমের লিক হয়, একটা হচ্ছে দরজার লিক, তোমার দরজাটা উইক আছে, সেটা লিক হয়ে আছে, ব্লাডটা এদিক থেকে এদিক, তোমার বাইরে ঘর থেকে এই ঘরে ব্লাড সার্কুলেশন বলো বা যাই বলো, সার্কুলেশন হচ্ছে, এটা এক ধরনের লিক। আরেকটা লিক হচ্ছে হার্টে ফুটো থাকা, সেটা হচ্ছে জন্মগতভাবে প্রচুর লোক যাদের কপাল খুব খারাপ, তাদের ক্ষেত্রে হার্টের বিভিন্ন পর্দার মধ্যে যে সেপারেটিং যে চেম্বার্স গুলো আছে, তার পর্দাটা মাঝখানে সেখানটা লিক থাকে, ফুটো থাকে। সেই ফুটোটার মধ্যে লিক থাকার জন্য তাদের ক্ষেত্রেও হার্টের প্রবলেম আসে, এবং সেই ফুটোটাকেও আমরা এখন ইনভেসিভ কার্ডিওলজির মাধ্যমে বুক না কেটে ছোট্ট একটা ফুটো বন্ধ করার মেশিন দিয়ে বন্ধ করে দিতে পারি। যদি ভালভে লিক থাকে আমরা ক্লিপ দিয়ে আটকে দিতে পারি। যদি ভালভ বন্ধ হয়ে যায় সেখানটাতে বাইরে কুঁচকি থেকে পায়ের মাধ্যমে গিয়ে পুরো ভালভ খুলে দিতে পারি। কার্ডিওলজি এখন যুগান্তকারী পরিবর্তন এসে, যুগান্তকারী পরিবর্তন। কারণ কি, আমরা এখন মোর ইনভেসিভ থেকে মোর নন ইনভেসিভের দিকে চলে যাচ্ছি। মানে যতটা কম পেশেন্টকে, যতটা কম
পেন অনুভব করতে হয় যতটা কম, কারণ আমরা আলটিমেটলি চেষ্টা করবো পেশেন্টের কমফর্ট সেটা যেন সবার আগে হয়, তার রিহ্যাবিলিটেশন যাতে সব থেকে বেশি হয়। তো সেই জিনিসটাই আমাদের সবসময় টার্গেট থাকে, যাতে পেশেন্টকে কষ্টটা কম পেতে। আমার সবকিছু করার উদ্দেশ্য কি, কারো কষ্ট কমানো, বা আমরা যাতে ভবিষ্যতে এত কিছু এত অ্যাওয়ার কেন হচ্ছে, যাতে পরে কষ্টটা না পাই, ঠিক। সেটার জন্যই তো আমার চেষ্টা করা। ওই কষ্টটা কমানোর জন্যই এই যা প্রসিডিওর বলো বা যা টেকনিক্স গুলো, মানে বলতে গেলে অ্যাটাক মানে হচ্ছে হলো ব্লকেজ, আর অ্যারেস্ট মানে হচ্ছে হলো কারেন্টের গন্ডগোল। না না, আবার বলা ভালো, অ্যারেস্ট মানে হচ্ছে হার্ট বন্ধ হয়ে গেছে, মানে ও কারেন্ট ফান্ড সব চলে গেছে, পুরো গেছে, হার্ট স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। তাহলে বাঁচার কোনো চান্সই নেই। না, আমার কালকেই ওটির টেবিলে আমি অ্যাঞ্জিওগ্রাম করেছি, পেশেন্টের বাড়ির লোককে বোঝাচ্ছি এই আর্টারিটা কিন্তু বন্ধ হয়ে গেছে, 5 দিন আগে থেকে বন্ধ হয়েছে, এখন পেশেন্টের মারাত্মক চেস্ট পেন হচ্ছে। আমি এক্সপ্লেন করছি, করতে করতে অন টেবিল পেশেন্টের কার্ডিয়াক স্ট্যান্ড স্টিল হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল টেবিলে। কি হলো ব্যাপারটা, এবার আমার পুরো টিম জুড়ে তারা হার্টের ওপর সিপিআর চাপাচাপি শুরু করলো, প্রেশার বাড়ানোর সব ইঞ্জেকশন স্টার্ট করলো। পেশেন্ট দেখলাম ভিটি স্টার্ট হয়ে গেল, হার্টের কারেন্টের উল্টোপাল্টা গতি, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভিটি, শক দেওয়া হলো। 2টো শক দেওয়ার পর পেশেন্ট রিভাইভ করলো, তার জ্ঞান ফিরে হাত পা ছটকাচ্ছে, আমাকে আর ওটি করতেই দেবে না। এবার আমাকে তো বাঁচানোর জন্য আর্টারিটাকে খুলতেই হবে, লাইফ সেভিং প্রসেস। ইমিডিয়েটলি ক্রিটিক্যাল কেয়ার টিমকে ডাকলাম, ইন্টুবেট করো, পেশেন্টকে সেডেট করো যাতে হাত পা না নাড়ায়, সেই অবস্থায় আনো। আমি আমার কাজ কুইকলি হাত থেকে করছিলাম, হাতে স্প্যাজম হয়ে গেল, করতে পারছি না, পায়ে শিফট করে গেলাম, ইমিডিয়েটলি পায়ে টেম্পোরারি পেসমেকার করলাম, করে সোজা গিয়ে তারের মধ্যে থেকে বেলুন ফুলে ইমিডিয়েটলি 2টো স্টেন্ট করে পেশেন্ট সার্ভাইভ। এখনো আজকে পোস্ট অপারেটিভ ডে 1, পেশেন্ট ইজ সার্ভাইভিং। পেশেন্ট কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছিল, ওটা হচ্ছে অ্যারেস্ট, যেখানে কাজ করাই বন্ধ করে দিয়েছে। কার্ড আমরা যখন ফ্লুরোস্কোপিক্যালি দেখি ইয়ের মাধ্যমে, যখন ইয়েতে তোমার মানে কি বলো, মানে এক্সরে মেশিন, যেটাকে ফ্লুরোস্কোপিক মেশিন বলি আমরা, এক্সরে মেশিন দেখছি হার্ট মুভমেন্ট নেই, দাঁড়িয়ে গেছে। এভরিওয়ান থট লাইক, আমি বললাম চেষ্টা শেষ অবধি করতে হবে, চেষ্টা করে যাও, সিপিআর দিয়ে যাও, আমি আমার কাজটা করার চেষ্টা করি, মাইট সার্ভাইভ। আমি কেউ ডিটারমাইন করার মতো নেই, ওপরওয়ালা খালি ডিটারমাইন করবেন যে সে বাঁচবে কি মরবে, আমার চেষ্টাটা আমাকে করতে হবে। খুব ভালো একটা কথা বললেন ডাক্তারবাবু, এটা নিয়ে আলোচনা করা অবশ্যই দরকার। ধরুন আপনি এরকম একটা চেস্ট পেন নিয়ে গেছেন, আর ডাক্তারবাবু আপনাকে বলেছেন একটা অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে। তো অ্যাঞ্জিওগ্রাফি কোথায় করবে, তো ক্যাথ ল্যাবেই নিয়ে গেছেন। ক্যাথ ল্যাবে তখন আপনি এমনি ধরুন একটু বুকে ব্যথা নিয়ে সুস্থভাবেই গেছেন, কিন্তু ধরুন ওই ক্যাথ টেবিলে, ওই ল্যাবের টেবিলে আপনার ধরুন এরকম হয়ে গেল, তখন বাইরে যারা পেশেন্ট পার্টি থাকে তারা ভাবলো এরকম তো হেঁটে হেঁটেই গেল একটু বুকে ব্যথা নিয়ে, আমার পেশেন্টটা মরে গেল, আমার পেশেন্টটা তো ভালোই গেছিল। তো সুতরাং এটা মনে রাখবেন যে হিউম্যান বডি ইজ আ আনপ্রেডিক্টেবল থিং। এটাকে এরকম করে ভাববেন না যে গেল আর মেরে ফেললো। এই জিনিসটা একটু কাইন্ডলি এক্সপ্লেইন করুন। ছোট্ট আমি বলি, আমার যখন আমি ইন্টারভেনশন করি, যখন হার্টের এই প্রসিডিওর নিয়ে, আমি সব ধরনের প্রসেস, যেহেতু আমি বললাম কারেন্টের উপরেও কাজ করি, আমি আর্টারির উপরেও কাজ করি, আমি মাসেলের উইকনেস তার জন্যও কাজ, যা যা ট্রিটমেন্ট দরকার সেগুলো সবকটাই প্রসিডিওর আমি করে থাকি। তার মধ্যে আমি সব থেকে ভয় পাই একটাই জিনিস, সেটা হচ্ছে এই অ্যাকিউট হার্ট অ্যাটাক হওয়া পেশেন্ট যখন আমার কাছে আসে, তখন তাদের আর্টারিগুলো না একদম দগদগে কাদার মতো সফট, একদম একটা রক্ত জমাট বেঁধে একটা দলার মতো হয়ে থাকে। সেই সময় আমি যে তার পাঠিয়ে বেলুন ফোলাবো কি ফোলাবো না, স্টেন্ট ফোলাবো কি ফোলাবো না, প্রচন্ড আমাদের আনপ্রেডিক্টেবল জায়গার মধ্যে থাকে। আমি জানি না যে পেশেন্ট সার্ভাইভ করবে কি করবে না। 70% চান্স খুব ভালো হয়ে যাওয়া, 30% চান্স ফেটা আউটকাম, কারণ ওটা না করলেও পেশেন্ট হয়তো মারা যেত। তো এইটা প্রচন্ড আনপ্রেডিক্টেবল। আমরা বলি আমাদের হার্টের আর্টারির মধ্যে 2 রকমের এক্সট্রিম সিচুয়েশন। একটা হচ্ছে ক্যালসিয়াম, যেটা বেশি বয়সের লোকেদের হয়, পাথর জমে যায়, একদম পাথর, সেখানে তুমি পেশেন্ট চেস্ট পেন পাচ্ছে, এখান থেকে ওইটুকু যেতে পারবে না, বুকে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। 85 বছর ঠাকুমা, তুমি কি চাও তোমার ঠাকুমার এই কষ্টটা নিয়ে তুমি দেখতে চাও এভরিডে বেসিসে? দ্য আনসার ইজ নো। তুমি চাও যেন তিনি একজন হেলদি, ভালো, যেরকম স্বাভাবিক জীবনযাত্রা সেরকম যাতে করতে পারেন। আমার কাছে সেটা ট্রিট করার, আমার কাছে অস্ত্রশস্ত্র আছে, আমার কাছে ওয়েপন্স আছে, আমার কাছে সব রকমের ওয়েপন আছে। আমি ড্রিলিং মেশিন আছে আমার কাছে, আগে যেরকম কিডনি স্টোন ভাঙার জন্য লিথোট্রিপসি মেশিন ছিল, আমাদের হার্টের ভেতরেও এখন সেরকম বেলুন এসে গেছে যেটা শক দিয়ে দিয়ে পাথরকে ভেঙে দিতে পারে। আমার কাছে অরবাইটাল বলে এরকম একটা ড্রিলিং মেশিন, অনেক রকমের স্পেশালাইজড ইকুইপমেন্টস চলে এসছে। তো আমাকে যদি তুমি অস্ত্রশস্ত্র দাও, একটু যদি খরচা করে ওইগুলো আমার হাতে যদি সাপোর্ট দাও, আমি ওই জিনিসগুলোকে ট্রিট করতে পারি, সেই কনফিডেন্স এখন আমার মধ্যে আছে। কিন্তু আমার কাছে সাকশন করার মেশিনও আছে, থ্রম্বোসাকশন মেশিন স্পেশাল পাওয়া যায়, সব থাকার পরেও ওই যে দগদগে কাদার মতো আর্টারিটা, যেটা একদম আমরা বলি আগুন, দুটো, একটা ফায়ার অ্যান্ড আইস, যেটা পাথর সেটা ছিল আইস, দিস এ কোল্ড এনিমি, আর যেটা এটা হচ্ছে ফায়ার, আমার আগুনের মতো। এই আগুনটা যে কোথায় পোড়াবে, কাকে পোড়াবে, কিভাবে পোড়াবে কেউ জানে না। আমি যে ভগবানের ওপর ডেকে তাকে স্মরণ করে যেন আমার পেশেন্টের ভালো হয় এই কামনা করে এগিয়ে যাই, এছাড়া আমার কাছে দ্বিতীয় রাস্তা কিছু নেই। বাট আউটকাম আমার হাতে নেই, আউটকাম পুরোপুরি হচ্ছে কি ওপরওয়ালার হাতে থাকে, যে তার আউটকামটা কি, কারণ তার ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আউটকাম আসে।
এবং তার জন্যই যেটা কুশলদা বললো সেটা খুব পার্টিনেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে পেশেন্ট মানে আমাদের রিলেটিভদেরকেও আমি আমার প্রত্যেক পেশেন্ট জন্য বোঝাই, আমার যে কালকে যা হয়েছে না সে দেখেছে দাঁড়িয়ে থেকে যে তার অন টেবল কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এরকম ঘটনাগুলো হচ্ছে, আমি আমার বেস্ট চেষ্টা করছি, করার পরেও এখন 24 ঘন্টা ক্রিটিক্যাল থাকবে, সেগুলোকে বুঝিয়েছি। পেশেন্ট কিন্তু এজিটেটেড হয়, আমাদের কথা বলাটাও খুব জরুরি যে আমি তাকে যেন প্রপারলি বোঝাতে পারলাম যে এই জিনিসটা তার হয়েছে, অ্যাকসেপ্ট করতে হয় আমাদের, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নেই। আমরা তো ইমমর্টাল লোকজন নই, আমাদেরকে সবকিছুই কেউ না কেউ চালনা করছেন, আমরা আছি তার উপরে আর কাজ করে চলেছি, যে যা নিজের মতো করে কাজ করছে। আমি যে কথাটা বললাম, প্রত্যেকের কাজ ছোট না, প্রত্যেকটা কাজ বড়, আমরা সে কাজ করে চলেছি, কিন্তু আউটকাম কখনো সবার হাতে থাকে না। এই ধরনের কেসগুলো সব থেকে বেশি ক্রিটিক্যাল, যাদের অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে আসছে, তাদের কপাল খুব ভালো থাকলে একদম অ্যাবসলিউটলি পারফেক্টলি ফাইন হয়ে বেরিয়ে যাচ্ছে, যার কপাল খুব খারাপ সে কিন্তু নেক্সট ডে নাও দেখতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, আমরা এই কথায় কথায় শুনি যে স্টেন্ট বসেছে, স্টেন্ট বসাতে হবে, এই স্টেন্ট ব্যাপারটা কি? দেখুন, স্টেন্ট ব্যাপারটা হচ্ছে খুব সিম্পলি বলা, যেটা হচ্ছে এই আর্টারিগুলো আমি বললাম না যে আমাদের জলের কলগুলো আছে, সেই কলের মধ্যে ময়লা জমেছে, মানে সেখানটা ব্লক এসছে, ক্লগিং হওয়া, সেই ক্লগিং হওয়াটাকে ক্লিয়ার করতে হবে আমাদের। যতক্ষণ না ক্লগিংটা আমি ক্লিয়ার করতে পারছি ততক্ষণ অবধি আমার আর্টারির ফ্লোটা, আমার সাপোজ একটা খুব সিম্পল এইভাবে বুঝলে তুমি অনেক সময় মাথায় বেশি থাকবে, সেটা হচ্ছে জলের কল আমার খুব ভালো, নতুন বাড়ি, নতুন কল লাগিয়েছি, খুব সুন্দর জল পড়ছে, ভালো আসছে, টাইম পার হয়ে গেল, অনেকটা টাইম পার হওয়ার পর দেখলে জলটা আস্তে আস্তে ফ্লোটা কমে আসছে, আস্তে আস্তে করে দেখা গেল একটা দিন এমন হলো যেদিনকে কল থেকে জলই পড়ছে না, জল পড়া বন্ধ হয়ে গেল, তুমি স্নান করতে গিয়ে দেখলে যে জল নেই, তুমি মাথায় তোমার তো বাজ পড়ার মতো সাবান টাবান মেখে তুমি বাজ পড়েছে তোমার মাথায়, এবার কি করবো? তো কি করতে হবে, তোমাকে প্লাম্বারকে ডাকতে হবে যে আমার কলটা আমাকে তুমি খুলে দিয়ে যাও। এবার এই প্লাম্বারকে তুমি অনেক আগে ডাকতে পারতে, যখন তোমার ফ্লোটা কম আসছিল, জলের ফ্লোটা, সেই সময় ডাকতে পারতে, তুমি এবার ক্রাইসিসে পড়েছো, তুমি এখন ডেকেছো। তো হার্টের ব্লকগুলো এরকমই হয় বেসিক্যালি, যে জলটা আসছিল প্রথমে দিকে খুব ভালো, আমরা খুব ভালো স্নান টান করছি, সব ভালো, আস্তে আস্তে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, ওর পাইপের ক্ষমতা ততটা পার হয়ে যাচ্ছে, বা ওর মধ্যে বিভিন্ন কারণে জমেছে, বেশ কিছু নোংরা জিনিসপত্র হোক বা যাই হোক সেটা জমেছে, তারপর সেটার জন্য ওর আস্তে আস্তে জল পড়াটা কমে গেল। তো এবার এই কমে যাওয়াটা যাদের ক্ষেত্রে অল্প অল্প করে হচ্ছিল, তাদের মানে কি আর্টারিতে ব্লাডের যে ফ্লোটা সেটা আস্তে আস্তে করে কম হচ্ছিল, এবং তার জন্যই পেশেন্ট বুকে ব্যথা অনুভব করে, যে অল্প কাজ করতে গেলেও হাঁটাচলা করতে বুকে ব্যথা অনুভব করলো। এবার এই যে ফ্লোটা আস্তে আস্তে কমতে কমতে যখন জলটা পুরো বন্ধ হয়ে গেল, তোমার মাথায় যখন বাজ পড়লো যে সাবান মেখে এবার আমি কাকে ডাকবো, প্লাম্বারকে ডাকবো, সেরকম পেশেন্টের মাথাতেও বাজটা পড়ে। বাজটা হচ্ছে গিয়ে লাইফ থ্রেটনিং বাজ, যে আমি এবার বাঁচবো কিনা, সেই ব্যাপারটা কিরকম হয়, এক্সক্রুশিয়েটিং বুকে ব্যথা, মারাত্মক বুকে ব্যথা, ঘাম দেওয়া, কারো কাছে হার্ট রেট বেড়ে যাওয়া, কারো কাছে ডাউন হয়ে গিয়ে নেমে যাওয়া, প্রচন্ড পার্সপিরেশন হওয়া, ঘেমে টেমে যাওয়া, একদম একাকার, আমার মনে হয় ফিলিং অফ ইম্পেন্ডিং ডুম, মানে আর মনে হয় বাঁচবো না, এই ফিলটা হওয়া, ওটা হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাক, যেটা হচ্ছে কলটা বন্ধ হয়ে গেল। প্লাম্বার কি করলো, মানে আমাদের মতো লোকেরা কি করছি, আমরা হাতের, এখনকার দিনে 95% আমি আমার অপারেশন হাত থেকে করি, আগে পা দিয়ে করা হতো। হাতের এই আর্টারি যেখান থেকে আমাকে অ্যাক্সেস দেবে, আমার বডির ভেতরে ঢুকতে হবে, ওই মেন আর্টারিতে আমি যাব, মানে বাড়ির ওইখানটায় ঢুকবো, কিন্তু আমি বাইরে তলায় দাঁড়িয়ে কাজ করছি, সাপোজ ব্যাপারটা ওরকমভাবে বোঝো। আমি এইখান থেকে আমি এন্ট্রি নিলাম, নিয়ে আমি হার্টের আর্টারির ভেতরে পৌঁছে গেলাম, ওটা যেটা মেন আর্টারি সেটার মধ্যে থেকে গিয়ে হার্টের আর্টারির মধ্যে ঢুকে আমি দেখলাম যে কোথায় বন্ধ হলো জায়গাটা, কোথায় বন্ধ হয়েছে, সেখানটাতে ওটাকে ক্লিয়ার করব। তো ক্লিয়ার করার জন্য বেস্ট রাস্তা, ফার্স্টে একটা বেলুন ফার্স্টে ফুলিয়ে দেওয়া হয়, মানে তুমি যখন যারা প্লাম্বারটা ক্লিন করতে, তারা ধরো কিছু দিয়ে খুঁচিয়ে বা একটা জিনিস দিয়ে শার্প জিনিস দিয়ে সেটাকে ক্লিয়ার করে, তারপরেই তো সেখানটাতে ধরো মেরামত করতে হবে, একটা পট্টি টাইপের কিছু একটা লাগিয়ে দেবে, একটা সিল টাইপের কিছু লাগাবে, যেটা জায়গাটা ফেটে গেছে, ওই জায়গাটা দিয়ে কাজ করছে, সিল লাগিয়ে দিলাম। সো কার্ডিওলজিস্ট প্লাম্বার, আমি বললাম ডেজিগনেটেড প্লাম্বার, তার কাজ ওটাই যে ওই জায়গা থেকে প্রথমে একটা তার পাঠিয়ে দিল, যেরকম আমরা ওই ময়লা ক্লিয়ার করার জন্য পাঠালাম তারটা, সেরকম একটা তার পাঠিয়ে তার উপরে একটা বেলুন, সেই বেলুনটা কি করলো, ওই রাস্তাটাকে ক্লিয়ার করে দিল, ফুলিয়ে দিল, যে একটা ব্লকটা হয়েছিল ওটাকে ফাটিয়ে দিল, ঠিক আছে। সেটাকে ফাটিয়ে দেওয়ার পরে অনেক সময় দেখা গেছে, যেটা এইটা হচ্ছিল তোমার 1980 সালের সময়কার ঘটনা থেকে স্টার্ট হলো, যেখানে একজন কার্ডিওলজিস্ট ডাক্তারবাবুকে নিজের হাতের ভেতরে নিজে পাংচার করে নিজে হার্টের ভেতরে ঢুকে ছবি করে প্রমাণ করতে হয়েছিল যে আমরা হাতের থেকে এই পরীক্ষা করা বা কোনো আর্টারির মাধ্যমে ঢুকে আমরা এই পরীক্ষা করতে পারি, যেখানে হার্টের ছবি পাওয়া যেতে পারে। সেই লোকটাকে অ্যান্থনিও গ্রুনজিন, তাকে এটা কিন্তু করতে হয়েছিল নিজের। তারপর উনি বার করলেন এই বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি। বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি মানে কি, তখন আমাদের কাছে স্টেন্ট বলে কোনো জিনিস ছিল না, 1985-90 সালের কথা বলছি। সেই স্টেন্ট যখন আসেনি তখন খালি বেলুনটা ফুলিয়ে দেওয়া হতো, কারণ এই মডিফাইড জিনিসটা তখন এসে পৌঁছয়নি। তার মধ্যে 50-60% পেশেন্ট দেখা গেল ওই বেলুন ফুলেই ওই ব্লকটা খুলে গেছে, খুব ভালো আছে, নাইস। বাট 40-50% লোক, তাদের ক্ষেত্রে শুধু বেলুন ফলানোর পরেও কাজটা কমপ্লিট হয়নি, কারণ ওই ইলাস্টিক যেটা, ওই ইলাস্টিকটা আবার রিকয়েল করে গেল, মানে ওখানটায় আবার কিছু জমে গেল বা ওটা বন্ধ হয়ে গেল, সো আবার যেই সেই অবস্থা দাঁড়ালো। তো তার জন্যই দরকার পড়লো এমন একটা জিনিস, যে জিনিসটা ওই ব্লকটাকে
পার্মানেন্ট খুলে রাখার সাহায্য করবে, ওই রাস্তাটাকে পার্মানেন্ট ওপেন, যার একটা নিজের জোর আছে। তো কি হলো, প্রথম একটা স্টেইনলেস স্টিল দিয়ে একটা জিনিস বেরোলো, একটা মেটাল টিউবের মতো, যেটা ওই বেলুনের ওপরে ক্রিম করা হয়, মানে এরকম কুচকে বেলুনের ওপরে বসিয়ে দেওয়া আছে যে এইটা হচ্ছে একটা মেটাল টিউব। সেটা ওখানটায় বেলুন যখন, যেমন আমি নর্মাল বেলুন যেমন ফুলিয়েছিলাম, সেই বেলুনটার উপরে ওই টিউবটা বসানো আছে। যখন আমি বেলুনটা ফোলাবো, ও কি করলো, আস্তে আস্তে ওই আর্টারি ওয়ালের সাথে আপোস করে গেল, মানে জুড়ে গেল ওখানটায়, ঠিক আছে, করে রাস্তাটা ক্লিয়ার। এবার ওই ইলাস্টিক টিস্যুর ক্ষমতা নেই যে ওটাকে চেপে আবার ভেতরটাকে বন্ধ করে দেবে, তাতে রাস্তাটা আমার ক্লিয়ার হলো। 2026-এ দাঁড়িয়ে আমাদের কাছে এরকম স্টেন্স যেটার মধ্যে থার্ড জেনারেশন কোবাল্ট, ক্রোমিয়াম, নিকেল, এরকম খুব সফটওয়্যার মেটেরিয়াল যেটার এক্সপ্যান্ড করার ক্ষমতা খুব ভালো, সেরকম জিনিস, যেটা আমার মানে চোঙের মতো খালি না যে আমি একটা জিনিস খালি বসিয়ে দিলাম এবং হাড়টা আর কিছু নড়তে পারলো না, আর্টারিটা আর নড়তে পারলো না, সেই জিনিস আমাদের কাছে চলে আসলো। এবং তার মধ্যে ওষুধ মেশানো শুরু হলো, যে এমন জিনিসপত্র দেখা গেল যে যখন ব্লকটা হলো, স্টেন্ট বসিয়ে দিলাম, কিন্তু স্টেন্টের মধ্যে আবার আমাদের এন্ডোথেলিয়াল সেল, বডি সব থেকে বড় অর্গান হচ্ছে এন্ডোথেলিয়াম, প্রত্যেকটা অর্গানের মধ্যে এন্ডোথেলিয়াম কাজ করে, এবং এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন মানে তার রোগের জন্যই সব থেকে বড় বড় রোগগুলো তৈরি হয়। তো এন্ডোথেলিয়াল আবার রিজেনারেট করতে স্টার্ট করলো, গ্রোথ স্টার্ট হলো, হয়ে আবার লুমেনটা মানে যে আর্টারির যে ভেতরে যে এটা, ওখানে আবার ব্লক আসলো, ওটাকে বলে রিস্টেনোসিস। যেরকম ধরুন স্টেন্টের পর আবার ব্লক এসছে, হতে পারে কারো কারো ক্ষেত্রে এন্ডোথেলিয়াল রিজেনারেশনটা অনেক বেশি হয়, তাদের ক্ষেত্রে আবার ব্লক। তো সায়েন্টিস্টরা কি করলেন, এবার ওর ওপরে ওষুধ মেশানো স্টার্ট করলেন, যে এমন ওষুধ দেবো যে ওই এন্ডোথেলিয়ালটা রিগ্রোথ হওয়াটাকে একদম কমিয়ে দেবে। তো সেই জন্য নতুন জেনারেশনের যে স্টেন্ট, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা মেটাল টিউব, যেটা আগে ছিল স্টেনলেস স্টিল, যেটার নড়াচড়া করার ক্ষমতা নেই, একবার ফুলে গেল তারপর ওর থেকে বেশি আর ও ফুলবে না, ওর থেকে বেশি ওর এক্সপ্যান্ড করার ক্যাপাসিটি নেই। এবার কথাটা হচ্ছে, একটা কথা ভালো করে বোঝো, আমি খালি চোখে দেখছি আমার কাছে একটা আর্টারি, এটার সাইজ এরকম আছে, তুমি খালি চোখে অ্যাসেস করছো, কোনো 3D ভিজুয়ালাইজেশন নেই, তুমি সেই ক্ষেত্রে একটা সাইজ ধরো সাপোজ নিলে, আজ থেকে আমি 20 বছর আগেকার লোকের কথা বলছি, তুমি টিউবটাকে ফুলিয়ে দিলে, একটা সার্টেন প্রেসার, ওই প্রেসারে ও ওইটুকুই ফুললো, ওর বেশি আর ফুললো না। তুমি মাইট বি যে আর্টারির ওয়ালটাকে রিচ করতে পারলে না, তোমার হয়তো ওই টিউবটা ওখানটাতেই ওই অবস্থায় ফুলে ওইটুকুই থেকে গেল, তুমি হয়তো পুরোটা জুড়তে পারলে না, ওই ওয়ালের সাথে অ্যাপোজ হলো না। তার জন্য ওইসব জায়গায় ব্লকের চান্স অনেক বেড়ে যেত। তার জন্য সায়েন্টিস্টরা কি করলো, এমন মেটেরিয়াল আমি দেবো ওখানটায় যেটা প্লায়েবল, ফ্লেক্সিবল, সফট টিস্যু, ঠিক আছে, যেটা টেনসাইল স্ট্রেংথ তো ভালো, এমন স্ট্রেংথ যে সেটাকে ধরে রাখতে পারবে, অন্য কোনো টিস্যু যেন ওকে চেপে না দিতে পারে, আবার এমন না এমন যে ওই আর্টারি ওয়ালটা আমি যতটা স্টেন্টের সাইজ নিয়ে গেছি, তারপর দেখলাম যে না আর্টারি তো আরো অনেক বড়, তাহলে আমি বেলুন দিয়ে ওটাকে আরো এক্সপ্যান্ড করতে পারলাম, মানে ওয়ালের সাথে আপোজ করে দিতে পারলাম, মানে জুড়ে দিতে পারলাম। তাতে কি হলো, আমার ফার্দার ওখানে ব্লক আসার চান্স অনেক কমে গেল। তো এটাই হচ্ছে স্টেন্ট, যেটা একটা মেটাল টিউব। অনেক লোকজন খুব গ্লোরিফাইড হয়ে মানে সাপোজ পেরিফেরিতে আসে ইকো টিকো করার জন্য, এসব খুব বল, তার তো আমার কিন্তু স্টেন্ট বসানো আছে, বিরাট বড় মানে কৃতিত্ব, আমি মনে হয় একটা নোবেল টোবেল পেয়ে এসেছি, আমার স্টেন্ট, এমন কিচ্ছু বড় ব্যাপার না। ওটা একটা ব্লক ছিল যেটা লাইফ লং থাকবে আপনার বডিতে, সেটা আর্টারিটাকে ক্লিয়ার বা পেটেন্ট রাখার জন্য ইউজ করা হচ্ছে। এটা একটা মেটাল টিউব, যেটার সাথে না আপনি এমআরআই মেশিনে গেলে কোনো প্রবলেম আছে, না আপনার কোনো লিমিটেশনস আছে, কোনো লিমিটেশন কিছু নেই। লিমিটেশনটা কাদের হয়, যাদের হার্টের পাম্প কমে যায় তাদেরকে লিমিটেড করা হয়, তাদের জল রেস্ট্রিকশন করা হয়, অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন করা হয়, অনেক কিছু রেস্ট্রিকশন করা হয়। কিন্তু যাদের হার্টের পাম্পিং ফাংশন ভালো আছে, স্টেন্ট বসিয়ে এসছে, খালি স্টেন্টটাকে পেটেন্ট রাখার জন্য একটা অ্যান্টিপ্লেটলেট মানে ব্লাড থিনার আমরা ইউজ করি, যাতে স্টেন্টের মধ্যে আবার ব্লাড ক্লট না করে, কারণ একটা ফরেন ম্যাটেরিয়াল, তো ফরেন ম্যাটেরিয়াল বডি ভাববে এটা একটা বাইরে থেকে এসছে, আমাকে ঘুরে আমাকে ইরিটেট করছে, আমি ওখানে আবার মানে একটা শুরু করবো, একটা এমন রিয়াকশন স্টার্ট করবো যে ওখানটায় রক্তের দলা জমাট বেঁধে যাবে। তো যাতে স্টেন্ট থ্রম্বোসিস না হয়, তার জন্য আমরা ওই অ্যান্টিপ্লেটলেট বা রক্ত পাতলা করা ওষুধগুলো দিই, কিছু কিছু একটা দুটো ওষুধ যেটা লাইফ লং কন্টিনিউ করা স্টেন্টটাকে ভালো রাখার জন্য। এই প্রসঙ্গেই আমি আরেকটা জিনিস আমার দর্শকদের জন্য একটা মানে আরেকটা নতুন ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এই যে ইভলভমেন্ট বললাম না, যে লাস্ট 40 বছর ধরে অ্যাঞ্জিওপ্লাস্টি যে প্রসেসটা, যেটা বোঝালাম যে স্টেন্টিং কি করে হলো, সেটার একটা নতুন একটা বলতে পারো নিউ ফেদার সেটা হচ্ছে অ্যাডেড হয়েছে, সেটা হচ্ছে স্টেন্ট না করেও পেশেন্টকে অ্যাঞ্জিওপ্লাস্টির বেনিফিট দেওয়া। এই যে আমাদের প্রথম মান্ধাতার এমন শুরু হয়েছিল পোবা, মানে জাস্ট বেলুন ফুলি অ্যাঞ্জিওপ্লাস্টি করা, বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, সেখান থেকে আমাদের কাছে স্টেন্ট আসলো। তো এরকমই সায়েন্টিস্টরা চেষ্টা করলো যে আমাদের আর্টারিটাকে যখন আমরা স্টেন্ট করছি, তখন দেখা যাচ্ছে ওর কন্ট্রাকশন কিছুটা হলেও কিন্তু নর্মাল কন্ট্রাকশন, হেলদি কন্ট্রাকশন মেনটেন করতে পারছি না আমরা। তো সেটাকে মেনটেন করার জন্য লোক কি চেষ্টা করলো, একটা বেলুনের উপর ওষুধ মিশিয়ে দিই, দেখি তো বেলুনের উপরে স্টেন্ট মেটালটা দিলামই না, শুধু ওষুধ দিয়ে দেখবো যে তাতে কিরকম কাজ করে। তো যে আর্টারিগুলো আগে ট্রিট করা সম্ভব ছিল না, ধরো বাইপাস সার্জনও হাত দিতে পারবে না, যে তলার দিকে সরু সরু আর্টারি যেগুলো একদম সরু হয়ে গেছে,
পুরো তলা অব্দি ডিজিজড হয়ে আছে, বা সাইডের ব্রাঞ্চ আর্টারি যেসব জায়গাতে স্টেন্ট বসবে না বা সাইড ওই সাইজটা ম্যাচ করতে পারছে না, স্টেন্টের একটা লিমিটেশন আছে, একটা সাইজ অব্দি তার কমে যেতে পারে না, বা ওখানটা স্টেন্ট করতে গেলে তার তলা অংশ চিড়ে যাওয়ার চান্স থাকে, সেসব জায়গায় ওষুধ মেশানো বেলুন দিয়ে কিন্তু আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারছি, এবং উইথ আ ভেরি গুড রেজাল্ট। একটা নভেল টেকনিক, এবং সেটা হচ্ছে বেলুনের ওপর ওষুধ মেশানো থাকছে, সেই ওষুধটা 6 মাস ধরে কাজ করছে। একটা আমরা যখন বেলুন করি তখন একটা ওয়ালের মধ্যে চিড় ধরে, আমরা সেই চিড়টা চাই, কারণ তবেই ওখানে স্টেনটা ফুলতে পারে বা তবেই ওখানে ওষুধটা কাজ করতে পারে। তো ওই যে চিড়ে দিলাম জায়গাটা বা একটা ডিসেকশন মতো একটা তৈরি করলাম, সেই জায়গাটায় এবার আমি হয় স্টেন্ট না হলে ওষুধ মেশানো বেলুন ফুলিয়ে ওই জায়গাটাকে আমি লুমেনটাকে বা পাইপটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করছি। সো এখানে কিন্তু বডিতে কোনো স্টেন্ট বা মেটাল কিছু থাকলো না। পেশেন্টের লাইফ লং, এই যে বললাম রক্ত পাতলা করার ওষুধ নাও খেতে হতে পারে, 6 মাস পর থেকে আমরা বন্ধ করে দিতে পারি। তো এটা একটা বিরাট বড় ইনোভেশন, নভেল টেকনিক। আরও নতুন নতুন এই জায়গাতে অ্যাডিশনস হচ্ছে, যেগুলোতে আমরা স্টেন্টের উপরে গিয়ে যে আমরা কোনো মেটাল কিছু বডিতে রাখবো না, সেটা না করেও আমরা কি করে করতে পারি, সেটার উপরেই এখন আরো বেশি করে প্রোগ্রেস হচ্ছে। ডাক্তারবাবুরা আপনার এমন দেহে বেলুন ফুলিয়ে দেবে যে আপনার আরো কয়েকটা হ্যাপি বার্থডে কেক আপনি যাতে ভালো মতো কাটতে পারেন। তো এই যে পিসিআই, হ্যাঁ, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, ডাক্তারবাবু একটু সহজে বলুন, একটু সহজে বুঝিয়ে দিন, কি বললেন, কি সব আমাকে তো উচ্চারণ করতে বললেন, বোঝাতে দূরের কথা। এটা বেসিক জিনিস হচ্ছে, আমি বুক না কেটে আমি মাইক্রো সার্জারি করে কি করে, এটা ফুল ফর্মটা বলি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, পিটিসিএ বা পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, পিসিআই। তার মানে হচ্ছে পারকিউটেনিয়াস মানে হচ্ছে চামড়া, কিউটেনিয়াস আমরা বুঝি যে চামড়ার তলা হচ্ছে সাবকিউটেনিয়াস ইনজেকশন যেরকম দেয়। তো কিউটেনিয়াস চামড়াটাকে আমি ফুটো করলাম, করে তার তলায় যে আর্টারি সেটাকে রিচ করলাম, সেই আর্টারিকে রিচ করে সেখান থেকে হার্টের ভেতরে গিয়ে আমি একটা পাইপ নিয়ে, কখনো ট্রান্সক্যাথেটারও বলি, যেরকম অনেক জায়গায় থাকে ট্রান্সক্যাথেটার ইন্টারভেনশন, পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল, মানে লুমেন মানে হচ্ছে আর্টারির যে ভেতর, তার মধ্যে থেকে যাওয়া, করোনারি ইন্টারভেনশন হার্টের ভেতরকার আর্টারির অ্যাঞ্জিওপ্লাস্টি বা তাতে বেলুন সার্জারি। এটাই হচ্ছে পুরো নাম, সোজা কথা অ্যাঞ্জিওপ্লাস্টি, সেটাই হচ্ছে পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি বা পিসিআই, হোয়াট এভার। এইটা পাইপ পরিষ্কার, পাইপ পরিষ্কার, বাংলা কথা পাইপ পরিষ্কার। এটা আমাকে বুঝতে হবে। আমি সব জিনিস না, যে স্টুডেন্ট ভালো করে দেখবে সে ভালো করে, কারণ সে খুব জটিল জিনিসটাকে সিম্পলিফাই করতে পারে। যে যত সিম্পলিফাই করতে পারে তার রেজাল্ট তত ভালো হয়। তো তার নিজের বোঝাটা যদি সিম্পলিফাইড হয় তাহলে তার আউটকাম সবসময় বেটার হয়। ইদানিং আমরা দেখতে পাচ্ছি, প্রচুর খবরেও আসছে যে হার্ট অ্যাটাকের যে বয়স আগে ছিল যে 40-এর পরে রিস্ক, তারও আগে ছিল 45 বা 50 বা 60-এর পরে রিস্ক, এখন দেখছি ওটা অনেক এগিয়ে এসছে। 20 বছর বা 25 বছরেও হার্ট অ্যাটাক হতে পারে। এমনকি যে ফিটনেস রিলেটেড কিছু সম্পর্কও নেই, যে দেখতে পাচ্ছি একজন মাসল ম্যান রোজ জিমে যাচ্ছে, হঠাৎ করে সে একদিন ট্রেডমিলে হাঁটতে গিয়ে তার হার্ট অ্যাটাক হয়ে গেল। রোজ জিম করে, তারও হার্ট অ্যাটাক হচ্ছে। এটার কারণ কি? এইটার কারণ দেখো, একটা হচ্ছে দুটো ফ্যাক্টর আমি আগে বলেছি, একটা মডিফায়েবল, একটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। তো নন মডিফায়েবল যেগুলো থাকে, ধরো কারো জেনেটিক ইস্যু যদি থেকে থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু কোনোভাবে অনেক সময় থাকে তার কোনো সিমটমই আসে না, যে আগে যে বুকে চিনচিন করা, বা অনেকে থাকে ওগুলোকে হয়তো গ্যাস বলে ওভারলুক করে গেছে, সে বডি বিল্ডারও হতে পারে, সে অ্যাথলিটও হতে পারে, সে খুব একদম ফিটনেস ফ্রিকও হতে পারে, তারও যদি ওই সিমটমগুলো আগে থেকে থাকে, তার কিন্তু সেটাকে চেক করে দেখা উচিত ছিল, যে ট্রেডমিল টেস্ট করে যে আমার চেঞ্জেস আসছে কিনা। কারণ সে হয়তো ট্রেডমিল এমনি দৌড়োয়, কিন্তু তার ট্রেডমিল করে দেখা উচিত হার্টের ওপরে ইসিজি বা প্রেশারের দিক থেকে কোনো চেঞ্জেস আসছে কিনা, মানে তার কনসালটেশন আগে নেওয়া উচিত ছিল। হয়তো সে জানায়নি, হয়তো সেটা ওভারলুক করে গেছে। সেকেন্ড হচ্ছে আনফর্চুনেট একটা গ্রুপ যাদের জেনেটিক ফ্যাক্টর খুব স্ট্রং থাকে, যে এদের ক্ষেত্রে হার্টের ব্লকের মাত্রা খুব হাই। আমার এক জুনিয়র, আমার কার্ডিওলজিতে আমার জুনিয়র ছিল, সে, তার বাবা হচ্ছেন একজন ভেরাবেল, মানে সোমনাথ টেম্পল, তার ওখানে তার বাড়ি, তার বাবা একজন নিজে মেডিসিনের ডক্টর। রোজ 7 কিলোমিটার সোমনাথ মন্দিরে হেঁটে যান, 7 কিলোমিটার হেঁটে আসেন। তাহলে ইমাজিন করো কতটা তিনি ফিজিক্যালি ফিট এবং কতটা একদম লিন অ্যান্ড থিন। তার ফ্যামিলিতে প্রত্যেকটা, তার বাবা, কাকা, জ্যাঠা, প্রত্যেকের হার্ট অ্যাটাক হয়েছে, কারোর বাইপাস হয়েছে, তো কারো অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। এত সুন্দর লাইফ লিড করার পরেও সে কিন্তু আটকাতে পারেনি। কিন্তু আমাকে বুঝতে হবে যে তার সিমটমসগুলো কি কি, সেগুলো যদি আমরা আগে থেকে ধরতে পারি, উই আর ফরচুনেট। আগে থেকে যদি না ধরতে পারি, উই আর আনফরচুনেট। তো তার জন্যই কিন্তু আজকালকার দিনে কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু এই যে হেলথ চেক আপ বলে জিনিসগুলো এসছে, তাতে কিন্তু ট্রেডমিলটা ম্যান্ডেটরি করা আছে। কারণ অনেক সময় ইসিজি ইকোতে কিছু ধরা পড়ে না, ইসিজি ইকো ইজ অ্যাবসলিউটলি নর্মাল, কিন্তু টিএমটি যখন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে হার্ট রেট আমাদের যখন বডির বাড়ছে, তখন হার্টের ডিম্যান্ডও বাড়ছে। হার্টের গতি যখন বাড়ছে, তখন হার্টের মাসেলের সাপ্লাই বেশি দরকার। এবার তুমি একটা সহজভাবে বোঝো, যখন আমার সাপ্লাই খুব বেশি দরকার, তখন যদি আমার ওই যে পাইপগুলো যেগুলো আমাকে দেয়, সাপ্লাইটা দেয়, সেখানে যদি ব্লক থাকে,
তাহলে কিন্তু সেই সময় সাপ্লাই ডিম্যান্ড মিসম্যাচ হবে, মানে যতটা আমার দরকার ছিল ততটা আমার হার্টের মাসেল পেয়ে উঠছে না। তো তাতে সে কি করে, দুটো জিনিস আনে। একটা হচ্ছে সিমটম দিক থেকে প্রমাণ দিল যে পেশেন্ট বললো আমি আর পারছি না রাখতেও, আমার দমের কষ্ট হচ্ছে বা বুকে ব্যথা করছে, নাম্বার 1 সিমটোম্যাটিক। সেকেন্ড হচ্ছে ইসিজিতে আমরা দেখলাম গ্রাফের পরিবর্তন আসলো, যেটা একদম ফ্ল্যাট লাইন ছিল সেটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলো, ওটাকে আমরা বলি টিএমটি পজিটিভ আসা। তো এই জিনিসগুলো কিন্তু যারা খুব ওয়াকিবহাল তারা কিন্তু খুব অল্প বয়সে এই চেকগুলো করতে থাকেন, অ্যানুয়াল চেকসের মধ্যে কিন্তু এগুলো আসে। আর যাদের সিমটম আছে তারা অবশ্যই সেই চেক আপের দিকে যাবেন। একটা ট্রেডমিল টেস্ট করার মধ্যে কোনো হার্ম নেই, আপনি 5টা মিনিট হাঁটবেন, আপনি আপনার টার্গেট হার্ট রেট যেটা কিনা 220 মাইনাস আপনার এজ, তার 85%, খুব সিম্পল বুঝুন, আপনার বয়স যদি হয় 50 বছর, আপনার টার্গেট হার্ট রেট হবে 220 মাইনাস এজ হচ্ছে 170, তার 85% আমাকে রিচ করতে হবে, যেখানে আমার হার্টের আর্টারিটা ম্যাক্সিমাম ডাইলেট করবে এবং সেই সময় যদি ব্লক ক্রিটিক্যাল থাকে তাহলে ইসিতে চেঞ্জ আসবে। খুব সিম্পল। এটা টিএমটি ইন্টারপ্রিট করা আমাদের এমবিবিএস কারিকুলামের পার্ট নয় বা সেগুলো, কিন্তু এটা এতটাই সিম্পল কিন্তু, এবং এটা থেকে খুব সিম্পলি আমি একটা ফিজিওলজিক্যাল ফাংশন বুঝতে পারি। এবং আরো নতুন টেস্ট এখন যারা টিএমটি সবাই তো পারবে না করতে, যার পা নিচে কি করে করবে, যে বয়স্ক মানুষ হাঁটুর সমস্যায় কষ্ট পাচ্ছে তিনি কি করে করবেন, তার ক্ষেত্রে সিটি অ্যাঞ্জিওগ্রাফি বলে একটা পরীক্ষা চলে এসেছে, যেটা অ্যাঞ্জিওগ্রাফিও নয়, মানে আপনাকে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি যাবেন সিটি স্ক্যান যেরকম করেন চেস্টের সিটি, কিডনির সিটি, সেরকমই একটা সিটি হার্টের আর্টারিগুলোকে দেখা হবে, সেটা দেখে দেখা হয় যে ওটার কোনো ন্যারোয়িং হয়েছে কিনা বা ক্যালসিয়াম কতটা জমেছে, পুরোটা অ্যানালিসিস করে আপনি কিন্তু জেনে যেতে পারেন উইদাউট এনি ইন্টারভেনশন, মানে ভর্তি হওয়া, ইন্টারভিন না করে আপনি কিন্তু জানতে পারছেন যে আর্টারিতে অবস্থা কিরকম। সো এই জিনিসগুলো কিন্তু একটু সজাগ হওয়া দরকার। সিমটমটা আর্লি পিক করাটা জরুরি, কারণ ইয়াং এজেও আজকাল হচ্ছে বিকজ অফ দিস মডিফিকেশন, জেনেটিক মডিফিকেশন, এবং আমাদের হেলথের অ্যাওয়ারনেসের অভাব বলো বা এক্সট্রিমলি গ্যাজেট ওরিয়েন্টেড হয়ে যাওয়া, ল্যাক অফ আমাদের অ্যাক্টিভিটি, সেডেন্টারি লাইফস্টাইল, টু মাচ অফ মডিফাইড ফুড, যেগুলো ধরো আমরা বাড়িতে আগে খেতাম যেটা ন্যাচারাল রান্না করা খাওয়া, সেখান থেকে প্যাকেট ফুড অনেক বেশি হয়ে যাওয়া, এইগুলো কিন্তু একটা, আর এইগুলো একদিনে হয় না, লং টার্ম অ্যাকুমুলেটিভ এফেক্ট। যে বাচ্চাটা আগে ছোটবেলায় আমরা জীবনে ক্যাডবেরি মানে দেখলে কি দারুণ একটা আমুলের চকলেট যদি আমাকে ছোটবেলায় আমার দিদি গিফট করতো, মানে আমার কাছে ওটা একটা মানে মহারহের মতো ব্যাপার ছিল, যে রাতে খাবো, আজকে সারা রাত ম্যাথস করবো, আর তার সাথে এই আমুলের চকলেটটা ছোট ছোট করে অল্প করে, মানে এখন জন্ম থেকেই মনে হচ্ছে হাতে নাও বাবা চকলেট খেয়েই বড় হয়। তো তার ক্ষেত্রে তুমি বুঝে দেখো যে মানে এই জিনিসটা একদম ছোটবেলা থেকেই তার ডায়েটের মধ্যে চলে এসছে, একটা ছোট 2 বছরের বাচ্চাও সে প্যাক লেস খাচ্ছে, তাহলে আমি একটা 20 বছর বয়সে গিয়ে একটা আউটকাম আনন্যাচারাল বা কিছু নয় কিন্তু আজকাল, মানে এটা কিন্তু ভাবার বাইরে নয়, এটা আজকে আমাদের ছোটবেলায় কিন্তু সত্যি কথা ভেবে দেখো কিন্তু ছিল না, তুমি কিন্তু এই জিনিসগুলো ফেস করোনি। তো এই যে মডিফিকেশন গুলো হল, এর টোল তো তোমাকে দিতেই হবে। এবার কেউ ফরচুনেট, যা জেনেটিক ফ্যাক্টর খুব স্ট্রং, তার ক্ষেত্রে এই প্রবাবিলিটিস কম, আর যারা আনফরচুনেট জেনেটিক ফ্যাক্টর খুব পুয়ার, তাদের ক্ষেত্রে ডায়েট এবং এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলো বা যাই বলো, সেগুলো অ্যাকুমুলেট করতে করতে 30-40s এ, আগে যেটা 60-তে হচ্ছিল সেটা এখন 30-40s এসে হচ্ছে, লেট 30s-40s এর মাঝখানটা হয়ে যাচ্ছে। আমার পেশেন্ট আছে যে কিনা নিজেকে বলছে যে স্যার আমার অ্যাটাক হওয়ার পর আমি নিজেকে রেকগনাইজ করতে পারছি, আগে আমি অল্পেতে রেগে যেতাম, সবকিছু নিয়ে উত্তেজিত থাকতাম, হঠাৎ হওয়ার পর না বাবা এবার থামি, একটুখানি একটু রিল্যাক্স করি। আমি ইভেন আমার এরকম, আমি ভেজিটেরিয়ান, আমি হোটেলে গেছি, আমাকে কলকাতার এক রেস্টুরেন্টে চিকেন স্যুপ দিয়ে দিয়েছে, মুখে দেওয়ার পর দেখছি চিকেন দেওয়া, আমি আগে হলে তো হোটেল ভেঙে দিতাম, আমি শান্ত হলাম, রাগারাগি করেছি, বাট লিমিটের মধ্যে, বুঝতে শিখেছি যে আমার নিজের ইম্পালসটা নিজেকেই কন্ট্রোল করতে হবে, কেউ আমাকে করে দেবে না। আচ্ছা, আমাদের আলোচনার মধ্যে এসএ নোড এসেছিল, আবার এটা কি? হ্যাঁ, এসএ নোড, এই যে একটু বললেন যে এমন একটা জায়গা যেখান থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে চালু করবে। তো পেসমেকার, কোন পেশেন্টকে বুঝবো যে এই পেশেন্টকে পেসমেকার দিতে হবে? প্রথম সিমটম হচ্ছে ইনিশিয়াল যাদের আসে তাদের হচ্ছে লাইট হেডেডনেস, মানে মাথাটা না হালকা হয়ে যাচ্ছে, একটু বসে থেকে উঠতে গেলাম, সেটা অনেকগুলো কারণ আছে, কিন্তু পেসমেকার লাগবে কিনা সেটা আমরা কিন্তু তার যে টেস্টগুলো বলছি আমি সেগুলো করেই আমরা অ্যানালাইজ করে ধরতে পারবো। সেটা হচ্ছে এটা অনেক কারণে হয়, কারো কারো বয়স্ক মানুষ যাদের মোস্টলি পেসমেকার, তুমি যেটা বললে এসএ নোড, এটা কি? এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল সেল, হার্টের বিভিন্ন সেলের বিভিন্ন ফাংশন, এই সেলটা কারেন্ট তৈরি করতে পারে, হার্টের মধ্যে কারেন্ট ও তৈরি করে হার্টের ইম্পালসটা জেনারেট করে হার্টের চারপাশের মাসেলগুলোকে অ্যাক্টিভেট করলো, এটা হচ্ছে এসএ নোড, মানে সাইনোএট্রিয়াল নোড, ঠিক আছে? সেটা হচ্ছে এসএ নোড, তার ফাংশন হচ্ছে হার্টটাকে রিজুমিনেট করা, তাকে মাসেলকে কারেন্ট সাপ্লাই দেওয়া। এবার আমাদের আরেকটা নোড থাকে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা এভি নোড, ছোটবেলায় পড়েছি আমরা, ছোটবেলায় প্রত্যেকে বায়োলজিতে পড়া ছিল, ওটা এট্রিওভেন্ট্রিকুলার নোড, ওটা ছিল এট্রিয়ামেই বসে আছে ওপরে, ও হচ্ছে বস, ওপর থেকে সব তৈরি করছে। এবার হার্টের অনেক সময় থাকে এসএ নোড খুব হাই রেটে কাঁপতে পারে, ভগবান এমন সিস্টেম বানিয়ে দিয়েছে মাঝখানে একটা গেট কিপার আছে এভি নোড,
এবার এভি নোডের কাজ কি, ওই রেটটা অত রেটে আমি নিচে পৌঁছতে পারবো না, কারণ প্রত্যেকটা চেম্বারে আলাদা ফাংশন আছে। আমাদের ওপরের যে এট্রিয়ামগুলো এমনভাবে ডিজাইন করা, ও খুব হাই রেটেও কাঁপতে পারে, করে কেঁপে চললো। কিন্তু ভেন্ট্রিকল যেটা মাসেল মেন পাম্প, ও পাম্প করে ব্লাডটাকে সার্কুলেশনে পাঠাচ্ছে, চারপাশের সার্কুলেশনটা মেনটেন করছে, সেই ভেন্ট্রিকলটা একটা থিক মাসেল। ও যদি ওই রেটটা কখনো ধরে ফেলে, পেশেন্টের লাইফ কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কারণ ও বেশিক্ষণ ওই রেটে কাঁপতে পারে না, ওর ক্ষমতা নেই, কারণ ও তাহলে ফ্যাটিকড হয়ে যাবে। আমার যখন খুব বেশি বাইসেপস মানে কার্ল করছি, করতে 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 একটা টাইম পর তো মাসেল ফ্যাটিক হয়ে যায়, আমি আর পারি না, করে উঠতে পারি না। ঠিক হার্টের মাসেলও তো তাই, হার্টের মাসেলও ওই পাম্পের একটা এবিলিটি আছে, একটা রেটের পরে গিয়ে ও আর পারবে না, ও থেমে যাবে, তখনই আমার হার্ট বন্ধ হয়ে গেল। তো সিম্পল প্যারামিটার হিসাবে এসএ নোড কারেন্ট তৈরি করলো, এভি নোড কাজ হচ্ছে গেট কিপার, মাঝখানে ব্লক করে দিয়ে ওর যা ফাংশন, ও বলবে না তোমাকে আমি 60 রেটেই পাঠাবো, আমার কাজ হচ্ছে আমি এই রেট মেনটেন করা, ও ওই রেটেই হার্টকে পাম্প করাবে এবং আমাদের ভেন্ট্রিকল ব্লাড পাঠিয়ে চারপাশে ব্লাড ইয়ে করবে। এবার আনফর্চুনেটলি যারা বয়স্ক মানুষ, তাদের ওই এসএ নোড, ওই সেলগুলো যেখান থেকে স্পেশাল সেল যারা কারেন্ট তৈরি করে, ভগবান এমন ক্রিয়েশন, ওখানে একটা স্পেশাল সেল দিয়ে যে কারেন্ট বানাও তুমি, ঠিক আছে, ওই সেলটা ডিজেনারেট করতে স্টার্ট করে, যেমন হার্টের আর্টারিগুলো বললাম ক্ষয়ে যেতে স্টার্ট করলো, ওই সেলগুলো ক্ষয়ে যেতে স্টার্ট করলো। তো কি করলো, এসএ নোড মাঝে মাঝে এমন দেখা গেল কিছু সময় পরে ওখান থেকে আর ইম্পালস জেনারেট করছে না, সেকেন্ডসের জন্য ইম্পালস জেনারেট করছে না। কারো কারো ক্ষেত্রে এই জেনারেশনটা একটু টাইম টেকিং হচ্ছে। যারা লাকি, যাদের এই ডিউরেশনটা অনেকটা কমের দিকে আছে, মানে ধরে রাখো প্রায় 1 সেকেন্ডের কম, তারা খালি লাইট হেডের হচ্ছে, মানে মাথাটা একটু টাল খাচ্ছে, ঠিক আছে, ফাইন। আনফর্চুনেট যারা, যাদের এই ডিউরেশনটা অনেকটা বেশি, মানে এখান থেকে হঠাৎ করে ও কাজ করা বন্ধ করলো, এ পাচ্ছে না, এও দাঁড়িয়ে গেছে, তখন কি হলো, মাঝখানের গ্যাপটা অনেকটা বেশি। এইবার হলো ঝামেলা, সেটা হচ্ছে কি আর হার্টের কোনো কারেন্টের সাপ্লাই নেই, তো এসএ নোড কাজ করা বন্ধ করে দিল সেকেন্ডের জন্য। সেই সময় হার্ট পাম্প করে কি করে, ব্লাড তো চারপাশে পাঠায়, আর আমাদের ব্রেন যদি ব্লাড সার্কুলেশন না পায়, ও সিগন্যাল কি বুঝবে, আমি ব্লাড পাচ্ছি না, ব্লাডটা আসছিল কোত্থেকে, হার্ট থেকে, হার্ট পাম্প বন্ধ হয়ে আছে। ওই সেকেন্ডের মধ্যে মানুষ অজ্ঞান হয়ে গেল, চোখে অন্ধকার দেখলো, ডিউ টু ল্যাক অফ কারেন্ট সাপ্লাই, যেটা হার্ট থেকে গল্পটা স্টার্ট হয়েছিল। ভেন্ট্রিকেল দাঁড়িয়ে আছে, ও পাম্প করলো না, ব্লাড পৌঁছলো না, মাথায় অক্সিজেন কম গেল, ব্রেন বুঝলো আরে কি হলো ব্যাপারটা, আমার কাছে অক্সিজেন আসছিল, আসছে না কেন, বেশিক্ষণের বেশি হলো আমি কিন্তু একদম অজ্ঞান হয়ে পড়েই যাবো, আমি আর কাজই করবো না, ব্রেনও বুঝে গেল তাই। তো তাহলে ওটা ছিল এসএ নোডের গল্প। কারো কারো ক্ষেত্রে এভি নোডেও ব্লক আসে, যাদের এই এভি নোডে ব্লক আছে তাদের বলে কমপ্লিট হার্ট ব্লক। মানে কি দাঁড়ালো, সেটা হচ্ছে এভি নোড আর নিজের মতো করে কাজ করছে, মানে ও ওপর থেকে নিজের মতো কাঁপছে, এ নিজের মতো কাঁপছে। দুর্ভাগ্যবান লোক তারা কি হলো, অজ্ঞান হয়ে যাচ্ছে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, কিছু তো হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, টের পেলো না, মনে হলো কি হলো, চোখের সামনে পর্দা পড়ে গেল, চোখটা অন্ধকার হয়ে গেল, কি হলো ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। বয়স্ক মানুষ যারা আছে, পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, এখানে ফাটাফাটি এরকম নিয়ে প্রচুর আসে, প্রচুর। এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে এই রোগগুলো হয়, বয়সের সাথে বেশি হয়, বাট কনজেনিটাল বা অল্প বয়সেও কারো কারো আনফর্চুনেটলি হয়, বেশি বয়সে এগুলো বেশি দেখা যায়। এবং এসএ নোড এভি নোড দুটোরই ক্ষেত্রে পার্মানেন্ট চিকিৎসা হচ্ছে পেসমেকার। পেসমেকারের কাজ আর কিচ্ছু নয়, পেসমেকার হচ্ছে গিয়ে একটা আমাদের এক্সট্রা ভাড়া করা ইনভার্টার, যেটা আমরা যেরকম দোকান থেকে ভাড়া নিচ্ছি, আমরা এখানেও ডাক্তারবাবু বলেছেন বলে একটা ভাড়া করে বডিতে রাখলাম, ওর সাথে দুটো তার লাগানো আছে, এটা বেশি চালাকি করে আমরা দুটো চেম্বারের মধ্যে তার দুটোকে রেখে দিয়েছি যে আমি তোমার হার্টকে কন্ট্রোল করব। এবার পেসমেকারের কাজ করে একটা স্পেশাল যন্ত্র যে সেন্স করতে পারছে যে হার্ট কি নিজের সাপ্লাই নিজে দিতে সমর্থ। যদি উত্তর হচ্ছে হ্যাঁ, তাহলে হার্ট নিজের মতোই চলছে, পেসমেকার কোনো কাজই করছে না, ও জাস্ট কারেন্ট অফ হওয়ার জন্য বসে আছে। যখনই কারেন্টটা অফ হচ্ছে, ও সিগন্যাল পেয়ে গেল যে হার্টের কিন্তু মাঝখানে আর কোনো কারেন্টের সাপ্লাই কিছু নেই, তখন ওকে করে দুমদুম করে ইম্পালসটাকে ও নিজে জেনারেট করে দিল, তা ওই মাসেলটাকে ও স্টিমুলেট করে দিল যে তুই খা, তোকে আমি বন্ধ হতে দেবো না। 60-এর তলায় যখনই রেট যাবে, সেই সময় ও বুঝে গেল যে সিগন্যাল পেয়ে গেল যে না, আমার কাছে কারেন্টের সাপ্লাই আসছে না, হার্ট কিন্তু এবার দরকার পড়েছে, আমি এবার সাথে সাথে কারেন্ট জ্বালিয়ে দিলাম, সুন্দর। সেই সময়টা আমার হার্টের সাপ্লাই পেলো। আর যাদের কমপ্লিট এভি নোড পুরো শেষ হয়ে গেছে, দুটোর মধ্যে কানেকশন, তাকে ওর ওপরেই চলতে হচ্ছে। এই দুটোই হচ্ছে জায়গা যেখানটাতে পেসমেকারের দরকার পড়ছে। এটা আমরা টের পাই হচ্ছে ইসিজি দিয়ে। যাদের এসএ নোড ডিসফাংশন, তারা সবসময় ধরা দেয় না, বড্ড বদমাস টাইপের ওরা, আমাদের সবসময় দিচ্ছে না, তুই পেসমেকার বলুন কি হলো, এটা তো কোথাও দেখা যাচ্ছে না, সব তো নর্মাল ইসিজি লেখা আছে, পেশেন্ট তো বুঝতে নর্মাল ইসিজি লেখা আছে, আপনি বলছেন পেসমেকার লাগবে। তখন তাদের হলটার মনিটরিং করায়, 24 ঘন্টা হলটার, 48 ঘন্টা হলটার, মানে 24 ঘন্টা ধরে আমরা হার্টটাকে দেখছি ইসিজি করে।
সেই সময় দেখা যায় ধরা পড়ে যে গ্যাপটা এই সময় এসছে। তার মধ্যে কারো কারো ক্ষেত্রে যখন ঘুমের সময় এখন দেখা যায় 30 হার্ট রেট, আমরা পাত্তা দিই না। কিন্তু জাগা থাকা অবস্থায় যদি 40-এর তলায় হার্ট রেট নেমে যায় এবং এই কারেন্টের ব্লকটা স্ট্রেচ করতে থাকে, বা কারো কারো ক্ষেত্রে এই এভি ডিসোসিয়েশন মাঝে মাঝে হচ্ছে, সবসময় আসছে না, সেটা হল্টার করলে ধরা পড়ে, তখন তাদের ক্ষেত্রে আমরা প্রেসক্রাইব করি যে পেসমেকার করুন। যাদের কমপ্লিট হার্ট ব্লক তারা তাদের কোনো সিমটম না থাকলেও পেসমেকার ইন্ডিকেশন আসে, আর যারা এই এসএনও ডিসফাংশন কিন্তু সিমটম হচ্ছে এবং একটা ডেডিকেটেড টাইম ডিউরেশন আছে, এর বেশি ব্লকটা আসছে, প্রলং হচ্ছে, তখন তো আমরা বলি যে আপনার পেসমেকার লাগবে। তা না হলে কিন্তু এরকম দুর্ঘটনার মধ্যে যে কোনো মুহূর্তে পড়তে পারে। আগে তো আপনারা এখানে একটা ব্যাটারি বসাতেন, তার সঙ্গে তার ঢোকাতেন, এখন শুনছিলাম লিডলেস পেসমেকার। হ্যাঁ, বলছে এইটুকু একটা ট্রিপল ব্যাটারির মতো বুঝে দেন। একদম, এটা বিরাট মাল কত খসবে এতে? মাল প্রচন্ড। এইটা হচ্ছে যেকোনো অ্যাডভান্স জিনিস। দেখুন, সিম্পল কথা, আমি যেটা সবসময় মনে করি, দেখুন আপনার সামর্থ্য বুঝিয়ে তো আমাকে ব্যবস্থা করতে হবে। আমি তো আজকে 100 টাকা নিয়ে তো আমি আজ আইটিসি রয়্যাল যদি ঢুকতে চাই, সেটা আমারই মানে মূর্খামো ব্যাপারটা। আমাকে আমার সামর্থ্য বুঝে আমার মতো আমাকে ব্যবস্থা করতে পারে। যদি আমি অ্যাফোর্ড করতে পারি, আমার কাছে সেই ক্ষমতা থাকে, তাহলে আমি ব্যথাটাকে আরো কম করার চেষ্টা করবো। ব্যথাটা কিরকম, আমার এখানটা যখন আমি একটা ব্যাটারি বসাচ্ছি, তখন এই জায়গাটা একটু কাটতে হচ্ছে, সামান্য কেটে সেই জায়গাতে একটা ব্যাটারি আমি বসাচ্ছি। যখনই কোনো কাটাকাটি হয়, আমরা সবাই জানি সেখানে একটা ইনফেকশনের সামান্য চান্স হলেও থাকে। তো ওইখানে স্টিচ লাইন ইনফেকশন, ওটাকে মেনটেন করা, ওটাকে দেখা, ওখানে জল না লাগে, এরকম অনেক প্রিকশন 1-2 মাস কিন্তু মিনিমাম নিতেই হয়। এবং তারপর ব্যাটারি শেষ হয়ে গেলে আবার ওখানে কেটে তারপর ব্যাটারিটাকে আবার রিপ্লেস করার ব্যাপার থাকে। তো একটু কাটাকাটি তো পড়েই, পেশেন্টের তো একটু কষ্ট হয়ই, এবং ইনফেকশনেরও একটা রিস্ক সবসময় থাকে, ভয় থাকে। লিডলেস পেসমেকার যেটা করেছে সেটা হচ্ছে যুগান্তকারী যে চেঞ্জ এসেছিল, সেটা কাদের জন্য এসেছিল? বেসিক্যালি হচ্ছে যাদের এই ইনফেকশন হচ্ছিল, যে আমি দুদিকেই তো আমার পকেট আছে, যেখানটাতে আমি বসাতে পারি পেসমেকারটাকে, যে বডির সাথে অ্যাটাচ করে দেবো। এরপরে তো আমার জায়গা নেই, আমি আর অন্য কোনো জায়গায় লাগাতে পারবো না। তারটা আমি কোথায় পৌঁছবে, হার্টের মধ্যে পৌঁছতে গেলে এটা হচ্ছে নিয়ারেস্ট কাছাকাছি লোকেশন, যেখানে আমি রাখতে পারবো, কানেক্ট করতে পারবো। এগুলো লজিস্টিক ইস্যুতে ধরা পড়লো। তো দেখা গেল কিছু কিছু লোকজনের যাদের বারবার ইনফেকশন হচ্ছে, কোনো আর পকেট করার জায়গায় নেই, তাদের ক্ষেত্রে আমি বাধ্য যে আমাকে ওই লিডলেসই করতে হবে। আমাদের কিছু পেশেন্ট থাকে যাদের মেটাল অ্যালার্জি থাকে, যে এই মেটালটাতে এমন অ্যালার্জি হয়েছে যে তাকে রাখতেই পারছে, সাথে ক্ষয়ে চামড়া ক্ষয়ে ওই পেসমেকারের ব্যাটারি বেরিয়ে চলে আসছে। বা কারো কারো থাকে যাদের ধরো ক্রনিক কিডনি ডিজিজ, যাদের রক্ত পাতলা হওয়ার ওষুধ প্রচুর খায় এবং তাদের পকেট হেমাটোমা হয়ে পকেট ফুলে গিয়ে এসবের চান্স, মানে লোকাল ফ্যাক্টরসগুলোর চান্স প্রচুর বেড়ে গেছিল। তাদের ক্ষেত্রে তখন প্রথম এসেছিল যে সিঙ্গেল চেম্বার পেসমেকার, একটা ছোট্ট ব্যাটারি টাইপের, যেটা হার্টের মধ্যে বসে যায়, তাতে কোনো তার নেই, কিছু নেই, ও নিচে আমাদের ভেন্ট্রিকেল নিচের এই জায়গাটাতে ওখানটাতে বসিয়ে দেওয়া হলো, ও হার্টটাকে পাম্প করতে সাহায্য করলো। কোনো বাইরে কোনো ব্যাটারি নেই, কিছু নেই। এটা ছিল লিডলেস পেসমেকার, যেটা প্রথম 10 বছর আগে এসেছিল। কোন দিক দিয়ে ঢোকান সেটা? কুচকি থেকে। কুচকিরও আবার ভেন, যেটা মোর কমপ্লায়েন্ট। আর্টারি ইজ ভেরি ভেরি নন ফরগিভিং, মানে যেখানে একটু এদিক ওদিক পাংচার করলে মানে কিন্তু অঘটন হয়ে যেতে পারে। কিন্তু ভেন কিন্তু মোর ফরগিভিং, সেখানে এত বড় একটা পাইপ মতো থাকে, সেই পাইপটা যেটা আমাদের ক্যাথেটার হয়, সেই ক্যাথেটার নিয়ে খুব সহজ টেকনিক। এটা একটা আমরা টেম্পোরারি পেসমেকার অনেক সময় করি, হয়তো লক্ষ্য করে দিই, জীবন বাঁচানোর যদি একটা টেকনিক হয় হার্টের, সেটা হচ্ছে একটা টেম্পোরারি পেসমেকার, যে ইমিডিয়েটলি পেশেন্টের কারেন্টের ব্লক হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল বা জ্ঞান নেই বা শ্বাসকষ্ট হচ্ছে, পায়ে টেম্পোরারি পেসমেকার করে তাকে হার্টে সাপোর্ট দিলাম, যাতে হার্টটা নিজের মতো করে চলতে পারলো, লাইফ সেভিং প্রসেস। তো ওই টেম্পোরারি পেসমেকার ঠিক যে টেকনিকে করি, মানে ওটা একটা সহজ জিনিস হওয়া উচিত, নাহলে তো ইমার্জেন্সি আমি কিছু করতে পারবো না। ঠিক সেই টেকনিকে হচ্ছে এই পেসমেকারটা লাগানো হয়। মানে এটা কোনো না কাটাকাটি, না চেরাচিরি, কোনো ব্যাটারি কিছু এখানকার রাখার কোনো ব্যাপার নেই। ওই ক্যাপসুলটা এখন যেটা নতুন এসছে, এখন ডুয়াল চেম্বার বেরিয়ে গেছে, মানে আমরা পেসমেকার চাই ডবল চেম্বার। যাদের ক্ষেত্রে হার্টের পুরো সাপোর্ট দরকার, তাদের আবার দেখা গেল যে একটা জায়গায় যদি আমি খালি ব্যাটারিটাকে লাগিয়ে বসে থাকি, তাহলে তাদের মধ্যে সিনক্রনি মেনটেন হচ্ছে না, মানে উপরেরটা নিজের মতো কাঁপছে, নিচেরটা নিজের মতো কাঁপছে। সেটা আমরা চাই না, আমরা চাই ডবল চেম্বার, যাতে হার্টটাকে কন্ট্রোলে রাখতে পারি, যাতে হার্টের এই যে মানে মেকানিক্যাল ফ্যাক্টর যে জিনিসটা হচ্ছে, যে ওপর আর নিচের মধ্যে একটা ইরেগুলার ফাংশন, সেটাকে আমরা যতটা প্রিভেন্ট করতে, তার জন্য ডুয়াল চেম্বার বেরিয়ে গেছে। যথেষ্ট কস্টলি। হার্টের ওপরের চেম্বারে একটা ক্যাপসুল, নিচের চেম্বার একটা ক্যাপসুল, 16 থেকে 20 বছর অব্দি ব্যাটারি লাইফ, বিশাল চলছে। আবার বার করে দিয়ে আবার ওখানে নতুন লাগানো যায়। ডবল চেম্বার, এটার দাম প্রায় 16 থেকে 18 লাখ টাকা, আর সিঙ্গেল চেম্বারের দাম হচ্ছে 14 লাখ টাকার কাছাকাছি। সো যথেষ্ট কস্টলি। আমি তো দাম শুনে হার্ট অ্যাটাক হয়ে গেল। আমি তো আবারও বললাম, এই জন্য সবাইকে আমি, দেখুন, যে অ্যাফোর্ড করবে তাকে সে অ্যাফোর্ডেবিলিটি দিতে হবে প্রত্যেকের ক্ষেত্রে। আমরা তো তাহলে তো আর রাজধানী ফার্স্ট ক্লাস থাকতো না, আমাদের নরমাল চেয়ার কার থাকতো। যে অ্যাফোর্ড করতে পারছে সে করুক, তার জন্য সে ফ্যাসিলিটি থাকুক। আচ্ছা, হার্ট অ্যাটাকের প্রবণতা কাদের মধ্যে বেশি থাকে?
ভেজিটেরিয়ান নাকি নন ভেজিটেরিয়ান? ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ানটা একটা খুব বড় অ্যাসপেক্ট। তার মধ্যে আমি বলবো যারা প্রপার ব্যালেন্স ডায়েট রাখে, ভেজিটেরিয়ানের মধ্যেও যাদের প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের রেশিও ভালো, নন ভেজিটেরিয়ানের মধ্যে তাদেরও যাদের ক্ষেত্রে ফ্যাটের রেশিওটা ভালো এবং প্রপার হেলদি ফ্যাট তারা কনজিউম করে, তাদের দুজনেরই কিন্তু একদম ভেজিটেরিয়ান মানেই যে হার্ট অ্যাটাক কম হবে এরকমটা কিন্তু মিথ। এটাকে না ভাবাই ভালো। সব থেকে ভালো ডায়েট দেখা যাচ্ছে মেডিটেরিয়ানিয়ান ডায়েট, যেখানে ড্রাই ফ্রুটস, তার সাথে প্রপার অয়েল এবং তার সাথে ফ্যাট এবং কার্বোহাইড্রেট এবং গ্রিন লিফি ভেজিটেবল সবকিছুর ব্যালেন্স রয়েছে, তাদের ক্ষেত্রে হার্টের রিস্ক কিন্তু সব থেকে কম। আচ্ছা, ভেজিটেরিয়ান বিষয়টা মিসআন্ডারস্টুড, কারণ আমরা দেখেছি যে মারওয়াড়ি বা তাদের মধ্যে যে খাবার দাবার রয়েছে তারা খাচ্ছে, আমরা বলছি ভেজিটেরিয়ান, কিন্তু এত ঘি, ডালডা, তেল। রিমেম্বার দিস, ডালডা এবং বারবার ভাজা ফুড, সেটাতে প্রচুর বেশি ট্রান্স ফ্যাটস তৈরি করে। এই বারবার মাল্টিপল অয়েল যখন ভাজতে ভাজতে ট্রান্স ফ্যাটস প্রচুর বেশি গেল, সেটা সব থেকে বেশি হার্টের রিস্ক ফ্যাক্টর আরো বাড়িয়ে দেয়। তো তার জন্য ভেজিটেরিয়ান কিন্তু এদিকে বারবার করে তেলে ভাজা করে সেই তেলে ভাজা সিঙ্গারা বা জিলিপি আমরা যদি খাই, তো হার্টের রিস্ক ডেফিনেটলি বাড়বে। তাতে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান কোনো সম্পর্ক নেই। সহজ ভাষায় একটু বলে দিন যে হার্ট অ্যাটাকের কি কি আর্লি সিমটমস। খুব সহজ ভাষায়, যদি কারোর অ্যাকিউট হার্ট অ্যাটাক যদি হয়, সে বুঝতে পারবে যে তার হঠাৎ করে বুকে একটা আননেসেসারি চেস্ট পেন, যেটা আগে কখনো ফিল করেনি, এরকম ব্যথা সে কখনো পায়নি, এবং একটা কিছু চেপে ধরে বসে আছে টাইপের এরকম ফিল দিয়ে স্টার্ট হতে পারে। কারোর এক্সক্রুশিয়েটিং পেইন হতে পারে প্রচন্ড, তার সাথে সোয়েটিং, কারো কারো ক্ষেত্রে লাইট হেডেডনেস, কারো কারো ক্ষেত্রে প্রচুর প্যালপিটেশন হওয়া, বুক ধড়ফড় করা, এই সব কিন্তু হার্ট অ্যাটাকের সিমটমের মধ্যে আসতে পারে। এবং এগুলো শুরু হয় অনেকের ক্ষেত্রে লাকি লোকজন যারা, তারা অল্প কাজ করছে, দুপা হাঁটতে গেল, তাদের বুকে ব্যথা হচ্ছে, একটু হাঁপিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে গেলে ভালো লাগছে, বসে থাকলে ভালো লাগছে, এই সিমটম দিয়ে স্টার্ট হলো, কিন্তু এন্ড করে হচ্ছে কি এরকম একটা ম্যাসিভ ফেটাল, যেখানে কিনা হঠাৎ করে বিশাল বুকে ব্যথা, মানে বম ফাটার মতো যাকে বলে আলটিমেটলি, সেইটা শুরু হয় বেসিক্যালি হচ্ছে অ্যানজাইনা দিয়ে, শেষ হচ্ছে ইনফাকশন দিয়ে। ঠিক আছে, একটা জিনিস বলি যে আমরা হার্ট রেট জানি 60 to 100 বিটস পার মিনিট। তো আমি বসে আছি রেস্টিং পজিশনে, যদি আমার হার্ট রেট 100-র বেশি হয়ে গেল, বা আমি বসে আছি আমার হার্ট রেট 60-এর তলায় চলে গেল, যদি অ্যাথলিট না হয়, সেক্ষেত্রে কি খুব মানে খুব অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হবে? অ্যালার্মিং ইম্পর্টেন্ট হচ্ছে কি দুটোরই আলাদা, এইগুলো পুরোটাই ডোমেনটা হচ্ছে আমাদের ইলেকট্রোফিজিওলজি বলে একটা পার্ট আছে হার্টের, সেটা হচ্ছে কারেন্টের সিস্টেম, তার ডোমেনের উপর পড়ে। কারো কারো ক্ষেত্রে নর্মালি হার্ট রেট 60-এর তলায় থাকে, কারো কারো ক্ষেত্রে নর্মালি হার্ট রেট 100-র উপরে যেতে পারে। তো তখন আমরা তাদের ক্ষেত্রে দেখি ইসিজিটা করে, যে এটা সাইনাস মানে হচ্ছে নর্মাল রিদম বাট রেটটা কম, সেটা আছে, নাকি উল্টো পাল্টা, যে সাইনাসের বাইরে যে অ্যাবনর্মাল গতি বেড়ে যাওয়া, সেটা কিন্তু হার্টের কারেন্টের গন্ডগোলের জন্য হতে পারে। সেটা অ্যাবনর্মাল গতি বেড়ে কারো 150, 200, 250 অব্দি যেতে পারে, সেটা অ্যাবনর্মাল হার্টের গতি বেড়ে যাওয়া, যেটা অ্যাক্সেসরি পাথ হয়ে, মানে আলাদা রাস্তা, এদিক থেকে এদিক যাওয়ার কথা, মানে উল্টো পাল্টা রাস্তা দিয়ে এদিক ওদিক স্টিমুলেশন হয়ে হার্টের গতি বেড়ে যাচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে এই ব্লক, যাদের ক্ষেত্রে সাইনাসের বাইরে গিয়ে মাঝখানে ব্লক এসে হার্টের গতি কমে যাচ্ছে, তো সেটাই কিন্তু আমরা ইসিজি, হল্টার, এইসব জিনিস দিয়ে জানতে পারি। আর এমনি একজন সুস্থ মানুষের নর্মাল হার্ট রেট কত থাকা উচিত? রেস্টিং হার্ট রেট শুড বি লাইক, যেটা বললেন কুশলদা, 60 to 100। যদি 60-র তলায় থাকে, আমরা নর্মাল থাকে, তাকে বলি সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, 100-র উপর থাকলে বলি সাইনাস ট্যাকিকার্ডিয়া, মানে হার্ট রেট বেশি, এটাই আমার ধরা হয়। এবার অনেক পেশেন্টের থাকে যারা জ্বর হয়েছে, হার্ট রেট 120, ভাবছে আমার রোগ হয়ে, অ্যাকচুয়ালি নয়, জ্বরের ফিজিওলজিক্যাল রেসপন্স হচ্ছে এই হওয়া, যার থাইরয়েড বেশি থাকে তাদের ফিজিওলজিক্যাল রেসপন্স হচ্ছে হার্ট রেট বেশি থাকা। আর ইনফ্যান্টেরও তো হার্ট রেট অনেক বেশি থাকে। তো সেটাকে তো, এটা প্যাথোলজি, মানে কোনো রোগ নয়, সেটা বুঝতে হবে, ডিটারমাইন করতে হবে যে এটা রোগের জন্য হচ্ছে। আমার একটা পেশেন্ট হঠাৎ করে, একটা মেয়ে ফোন করে বললো, স্যার আমার খুব প্যালপিটেশন হয়, ইয়াং ফিমেল, ঠিক আছে, প্যালপিটেশন 150 হার্ট রেট, আগে একটা ইসিজি করে পাঠাও। ইসিজিতে আগে আমাকে দেখতে হবে এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া নাকি উল্টো পাল্টা ট্যাকিকার্ডিয়া, সেইটাকে আগে আমাকে ঠিক করতে হবে। এটা যদি একবার ধরে ফেলি যে সাইনাস না নন সাইনাস, তাহলে আমার কাছে রাস্তা ক্লিয়ার হয়ে গেল। সাইনাস হলে পর একদিকে রাস্তা মেকে গেল, নন সাইনাস মানে হার্টের গন্ডগোলের জন্য সেই দিকে আমার অন্য রাস্তায় চলে গেলাম। আচ্ছা, হার্ট অ্যাটাকের প্রবণতা কাদের বেশি থাকে, পুরুষদের নাকি মহিলাদের? এটা আমি আগেও আনসার করেছি, আবারও বলছি, সেটা হচ্ছে যাদের ফিমেল প্রিমেনোপজাল, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রবণতা পুরুষদের থেকে কম। পোস্ট মেনোপজাল, যখন মেনোপজ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্ট, প্রায় মেলেদের মতন সমান হার্ট অ্যাটাকের রিস্ক হয়ে যায়। কারণ যে প্রোটেক্টিভ ব্যারিয়ার ছিল মেনোপজটা, মানে আমাদের মেনস্ট্রুয়েশনটা, সেটা যখন চলে যাচ্ছে, তারপর কিন্তু ইকুয়াল রেট হয়ে যায়। হোয়াট ইজ সাইলেন্ট হার্ট অ্যাটাক? মানে বোঝাই যায় না, 3 দিন আগে হয়ে গেছে। একদম, সাইলেন্ট হার্ট অ্যাটাক হচ্ছে কি আনফরচুনেট লোকেদের হার্ট অ্যাটাক, যারা কিনা কিছু টের পান না, এবং খুব কমন রোগ যেটা সুগার, ডায়াবেটিস, তাদের যেরকম নিউরোপ্যাথি হয়, নিউরোপ্যাথি মানে ছোট ছোট নার্ভের ব্লকের জন্য হাত পায়ের তলায় ঝিঝি অবশ শুরু করে, সেরকম হার্টেরও কার্ডিয়াক নার্ভস আছে, সেই নার্ভটা তাদের এফেক্ট করে বলে তারা কিন্তু কোনো বুকে ব্যথা টের পায় না। তো ডায়াবেটিক পেশেন্ট কিন্তু আর
পিপল যারা কিন্তু কমনলি, আমি সবার বলছি না, নন ডায়াবেটিক একটা সাইলেন্ট হার্ট অ্যাটাক হতে পারে, তারা টেরও পায় না যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, হয়তো একটু ঘাম হয়েছিল বুঝতে পারেনি সেটা, বা একটুখানি মনে হয়েছিল সামান্য প্যালপিটেশন হয়ে থেমে গেছে বুঝতে পারেনি। তো এইগুলো হচ্ছে সাইলেন্ট হার্ট অ্যাটাক, যেখানে সে সিমটমটা যেটা টিপিক্যাল সিমটম সেটা বুঝে উঠতে পারে না। টিপিক্যাল সিমটম মানে হচ্ছে অ্যানজাইনা। অ্যানজাইনা ওয়ার্ডটা এসেছিল গ্রিক একজন দৈত্য থেকে। অ্যানখস বলে একটা ডেমন ছিল, সে রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকতো বুকের ওপর চেপে বুক চাপা দিয়ে লোকটাকে মেরে দিত। সেই অ্যানখস বলে একটা, কখনো পরে দেখবে গ্রিক ছবি, একটা বুকের ওপর চেপে বসে আছে একটা দৈত্য, সেই ঘুমের মধ্যে যে দৈত্য বুক চেপে মারত, ওই চাপা যে জিনিসটা উপরে একটা কম্প্রেসিভ সিমটম, সেটাই হচ্ছে অ্যানজাইনা। এবার এই অ্যানজাইনাটাই পরে বাড়তে বাড়তে ইনফেকশন যখন হয় তখন এই ম্যাসিভ ব্লোন আপ অ্যাটাক, ঠিক আছে? এটা হচ্ছে হার্ট অ্যাটাক। অনেক ধন্যবাদ, আমাদের হার্ট ভালো হয়ে গেল, মন ভালো হয়ে গেল আপনার সাথে কথা বলে। আমরা আরো ডিটেলে হার্ট নিয়ে জানতে চাই, আমরা পরেও নতুন নতুন পর্ব নিয়ে আসবো, আপনার সাথে আরো গভীরে আলোচনা করতে চাই। আপনার কেমন লাগলো আমাদের সাথে আড্ডা মেরে? এক্সেলেন্ট, মানে আমি তো এর আগে আসার আগেই কুশলদাকেও বলছিলাম যে মানে প্রচন্ড এক্সাইটেড, বিকজ সায়ন আর কুশলদার দুজনের জুড়িটা এত সুন্দর যে একজন হচ্ছে গিয়ে যে ফান ফ্যাক্টরটাকে নিয়ে আসছে একটা এপিসোডের মধ্যে। কারণ আমাদের এই যে মেডিকেল সায়েন্স, এটা বড় বেশি মনোটোনাস, প্রচন্ড বেশি মনোটোনাস বলে আমার মনে হয় লোকজনের কাছে এটা একটা বোরিং মনোটোনাস ফ্যাক্ট, যেগুলো কেউ শুনতে চাই না আমরা, যে আমি কেন এটা শুনবো। কিন্তু তার মধ্যে কুশলদা যেটা কাজটা করছেন সেটা হচ্ছে মেডিকেল ফ্যাক্টরটাকে উনি কভার করছেন, কারণ উনি মেডিকেল পার্সোনাল, একজন ডেন্টাল সার্জন, তো উনি এই জিনিসগুলো খুব ভালো করে বোঝেন। আর আপনি যেভাবে সহজে বোঝালেন এই হার্টের ব্যাপারটা, আমাদের দর্শকদের জন্য অনেকটা হেল্পফুল হলো এটা। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, এবং তার সাথে ধন্যবাদ জানাবো শালিমারকে, আমাদের আজকের পর্বের গিফট পার্টনার। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তার সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, কিন্তু তাতেও না আমাদের হার্টের দুঃখ পোকানি কমছে না। আপনারা আরেকটু ভালোবাসাটা বাড়িয়ে দিন না, মানে আমাদের আমাদের সাবস্ক্রাইবার লাইকটাকে না একটু ট্র্যাকিকার্ডিয়ার মতো বাড়িয়ে দিন, হ্যাঁ, মানে একটু যেন বেড়ে যায়। হ্যাঁ একদম। তার সাথে প্লিজ কমেন্ট করুন যে আর কোন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। আর ওই বললাম যে এগুলো একটু প্লিজ 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 ছড়িয়ে দিন। যাদের হৃদয় নিয়ে প্রচুর চিন্তা, যাতে চিন্তা কমে, আপনারা নিজেরা স্ট্রেস ফ্রি থাকেন, তাদের জন্য আর একটু ইজি করে দিন। লাইক শেয়ার সাবস্ক্রাইব বলতে বলতে কেমন বুকে ব্যথা হয়ে গেছে, ছেড়ে দাও এমনি বলুন না। হ্যাঁ রেস্ট নাও। হ্যাঁ, তাহলে এখান থেকে টাটা বাই বাই বলছি। আমি সায়ন, আমি কুশল, ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।